আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব বেসিক্যালি সেন্টেন্স। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ক্লাসটা পেইড বেসের, জাস্ট সকলের জন্য উন্মুক্ত করে দিলাম, ঠিক আছে? ক্লাসটা পেইড বেসের বাট উন্মুক্ত করে দেওয়া হলো স্টুডেন্টদের জন্য, সবাই ক্লাসটা দেখতে পারবে। এবং আরেকটা কথা হচ্ছে 100+ সিরিয়াস স্টুডেন্ট আমরা নিচ্ছি, 100+ সিরিয়াস স্টুডেন্ট নিচ্ছি যারা নিয়মিত ক্লাস করবে, ঠিক আছে? যারা নিয়মিত ক্লাস করবে, তা এরকম আমরা 100 জনের বেশি সিরিয়াস স্টুডেন্ট নিচ্ছি। তাদেরকে আমরা আলাদা গ্রুপে রাখবো যারা নিয়মিত ক্লাস করবে, ঠিক আছে? এবং তাদের জন্য আলাদাভাবে কাউন্সেলিংও করা হবে। আচ্ছা, আর 50+ ফ্রি ক্লাস আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে রেখে দিয়েছি। তোমাদের যাদের ক্লাস প্রয়োজন, তোমরা সেখান থেকে ক্লাসগুলো যুক্ত হয়ে মানে ক্লাসগুলো করে নিতে পারো যুক্ত হয়ে, ঠিক আছে? যাদের ক্লাস প্রয়োজন তারা যুক্ত হয়ে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। এর বাইরে হচ্ছে আহ, যে বিষয়টা, ক্লাস ক্লাস করলে বই গিফট পাবা, অন্যথায় আমরা গ্রুপ থেকে তোমাদেরকে রিমুভ করে দিব, ঠিক আছে? যারা গ্রুপে যুক্ত আছো আমাদের মেইন গ্রুপে, তারা যদি ক্লাস না করে তাহলে কিন্তু ক্লাস না করলে তাদেরকে আমরা গ্রুপ থেকে রিমুভ করে দিব। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না। যারা আছে, ওয়ালাইকুম আসসালাম মারিয়া আক্তার, যারা আছো সবাই, যারা আছো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করবা ক্লাসে। আমরা 2-3 মিনিট সময় নিব। সকলের কাছে প্রত্যাশা করব বন্ধুদেরকে মেনশন করবে এবং ক্লাসে আই হোপ যে সর্বোচ্চ পার্টিসিপেন্ট থাকবে। আমরা আশা রাখবো যে আজকে ক্লাসে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আজকে ক্লাসটা দেখবে। তোমরা বন্ধুদেরকেও হাইলাইটস দিয়ে দিবা, ঠিক আছে? বন্ধুদেরকেও হাইলাইটস দিয়ে দিবা। আই হোপ যে আমরা আশা রাখছি যে ক্লাসটাও অনেক সুন্দর হবে এবং তোমরাও সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদেরকে জানাবা। ওকে? আর 100+ সিরিয়াস স্টুডেন্ট আমার প্রয়োজন, যারা রেগুলার ক্লাস করবে এবং ভালো কিছু করার স্বপ্ন দেখে। আর ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করতে হবে, ক্লাসটাতে অবশ্যই ভাই একটা রিয়্যাক্ট করতে হবে এবং ক্লাসটা শেয়ার করে দিতে হবে। ক্লাসটাতে অবশ্যই রিয়্যাক্ট করতে হবে এবং ক্লাসটা শেয়ার করে দিতে হবে। ক্লাসটাতে অবশ্যই রিয়্যাক্ট করে দিতে হবে এবং ক্লাসটা শেয়ার করে দিতে হবে। অ্যাজ এ ক্লাস করি আসো। হ্যাঁ, আচ্ছা। যারা আসলে মারজান মনি, তুমি চান্স পেয়েছো ভেবো না যে আসলে তোমার জার্নি শেষ। তুমি যদি পড়াশোনা থেকে ছিটকে যাও তাহলে তুমি ভালো করতে পারবা না। তুমি আমার ক্লাস না করো সেটা ম্যাটার না, বাট তুমি অ্যাটলিস্ট হচ্ছে কি করবা, মানে নিজের একাডেমিক পড়াশোনাগুলো অ্যাটলিস্ট ভালো করে করবা। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটা শেয়ার করবা। কে কোথা থেকে দেখতেছো এবং কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাবা। কে কোথা থেকে দেখতেছো ক্লাসটা একটু জানাবা এবং কতদিন থেকে আমার ক্লাসগুলো করতেছো। যারা আছো, আব্দুল্লাহ জিহাদ, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ নয়ন আছে, শাহনাজ পারভিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপরে নয়ন আছে, ওয়ালাইকুম আসসালাম। অমিত কুমার ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। যা পিডিএফ পাই নাই, আচ্ছা ভোকাবুলারি পিডিএফ কারা কারা পাস নাই ভাই বলতো? আচ্ছা, ক্লাসে এসে পড়লাম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। নয়ন, ওয়ালাইকুম আসসালাম। মারিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রুমানা ইসলাম রহিমা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বগুড়া থেকে স্যার। কে কোথা থেকে দেখতেছো? ভোকাবুলারি পিডিএফ কারা কারা পাও নাই একটু জাস্ট কমেন্টে দ্রুত জানাও তো। ভোকাবুলারি পিডিএফ কারা কারা পাও নাই? ভোকাবুলারি পিডিএফ কারা পাওনি? ভোকাবুলারি পিডিএফ আজকে ফার্স্ট টাইম আমি এইচএসসি 27 ব্যাচ পঞ্চগড় থেকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি এসএসসি 27। আচ্ছা, ওকে ওয়ানা ফিনিশ অ্যাডমিশন এন্ড বেসিক প্লিজ ক্লাস অ্যাবাউট। আচ্ছা, ঠিক আছে, অ্যাডমিশনের ক্লাস তুমি করতে পারবা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, পলাশ নরসিংদী, আমার অনেক ছোট ভাই আছে নরসিংদী থেকে। আচ্ছা, বগুড়া থেকে অমিত কুমার জয়েন হয়েছে। আচ্ছা, যারা যুক্ত হয়েছে তারা মাস্টার বইয়ের নিউ এডিশন কি ডিসেম্বরের পরে কোনো এডিশন আসে নাই এখনো, তো ডিসেম্বরের পরে কোনো এডিশন আসে নাই। জান্নাতুল ফেরদৌস বলছে ওয়ালাইকুম আসসালাম। যারা আছো তারা একটু বন্ধুদেরকে মেনশন করবা। যারা আমাদের সাথে আছো তারা একটু বন্ধুদেরকে মেনশন করবা। ঠাকুরগাঁও থেকে ভাইয়া মেসেজ দিছি কিন্তু পাই নাই, একটু কাইন্ডলি দিয়েন। আচ্ছা, যারা ভোকাবুলারি পিডিএফ পাও নাই, পিডিএফ পাইছো, রবিন পাইছো, যারা পাও নাই তারা আমাদের পেজে মেসেজ দিবা। নাজমুল হুদা আছে, জান্নাতুল ফেরদৌস, যারা পাও নাই একটু জানাইও এবং পেজে মেসেজ দিও, ঠিক আছে? জানাইও এবং যারা দেখতেছো ক্লাসটাতে রিয়াক্ট দাও এবং হাইলাইটস দাও।
একটা অ্যাড্রেস বাটন দিয়ে হাইলাইটসটা দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অবশ্যই যুক্ত হবে। অ্যাড্রেস দিয়ে হাইলাইটস দিয়ে দাও, ওকে? অ্যাড্রেস দিয়ে। নওগাঁ থেকে রাজু আছে, ওকে? অনেক শিক্ষার্থী আমাদের সাথে অনেক আশা নিয়ে আসছি। জব প্রিপারেশন শেষ, প্রিপারেশনের জন্য অনার্স শেষ এবার ভাইয়া। আচ্ছা, আমাদের কিন্তু 50+ ক্লাস অলরেডি মেসেঞ্জার গ্রুপে আপলোড করাই আছে, তুমি সেখান থেকে দেখতে পারো। শাহ আলম রেগুলার ক্লাস করো, হ্যাঁ আমি দেখেছি তোমরা কিছুদিন থেকে রেগুলার ক্লাস করতেছো। তো যারাই আছো তাদের কাজ হচ্ছে কি যে ওয়ালাইকুম আসসালাম লামিয়া আফরোজ স্যার, আমি পাই নাই। যারা পাও নাই, জামালপুর থেকে ভাইয়া, ওকে? মারজান, আই এম, ওকে ওকে, রেগুলার করবা ক্লাস, ঠিক আছে? সবগুলো পিডিএফ যারা পাও নাই তারা নক দিবা। ভোকাবুলারি পিডিএফ যদি না পড়ো তাহলে ক্লাস করে উপকার হবে না। আচ্ছা, আমরা গতদিন সেন্টেন্সের যেই টপিক শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। সেন্টেন্সে গতদিন আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করব। দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন। আচ্ছা, ইন্ট্রোগেটিভ আমরা আগের ক্লাসে পড়ছিলাম কি? অ্যাসার্টিভ থেকে, অ্যাসার্টিভের দুইটা প্রকারভেদ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আজকে ক্লাসে পড়বো আমরা ইন্ট্রোগেটিভ। আচ্ছা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আসলে কিভাবে চিনি আমরা? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, রাইট? এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব শুরুতে থাকে। ব্যাপারটা এইরকম যে ইন্ট্রোগেটিভ যদি হয় তাহলে আগে আগে থাকবে অক্সিলারি ভার্ব, আগে থাকবে অক্সিলারি তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে মেইন ভার্ব, ঠিক আছে? তো এরকম হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব শুরুতে থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে। তাহলে এই ব্যাপারটা মাথায় থাকবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি থাকে? আচ্ছা, শুরু থেকে ক্লাস নেন কোন দিন থেকে? আমি ক্লাস প্রায় নিয়েছি ফেব্রুয়ারি মাস থেকে। আরোহী, রিহা, ওকে ওকে, যারা আছো আমি তোমাদের কমেন্ট পড়বো, জাস্ট খেয়াল করো আগে যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেইন ভার্ব থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা খেয়াল করি এখন এখানে দেখি যে প্রথমে 1 নাম্বার কোশ্চেনে দেখো, 1 নাম্বার নিয়মে দেখো, বলছে যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেই ভার্ব, আচ্ছা ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে এবং নোট অফ ইন্ট্রোগেশন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যে মার্কটা আছে নোট অফ ইন্ট্রোগেটিভ মার্কটা বসবে। আচ্ছা, খেয়াল করো এই যে বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো মনে রাখতে হবে। তারপরে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর মডাল ভার্ব হচ্ছে শ্যাল, শুড, উইল, ক্যান, মে, মাইট, এগুলো। তো এই ভার্বগুলো মনে রাখতে হবে, এগুলো বেসিক্যালি ইন্ট্রোগেটিভ তৈরি করবে। জাস্ট খেয়াল করবা, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা যে এপাশ ওপাশ না তাকায়, ঠিক আছে? মানে একটু ফেসবুকে একটু মানে ঢুমারা, এগুলো রিলস মিলস এখন ছাইরা জাস্ট সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে? মেসেঞ্জার মিউট করে রাখো প্রয়োজনে। দেখো এখানে খেয়াল করো, এই যে আমরা যেটা শিখবো যে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব শিখলাম। আচ্ছা, এগুলো এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করে কিভাবে আমি সবই শিখবো। প্রথমে দেখো 43 নাম্বার বলছে হুইচ ওয়ান ইজ ইন্ট্রোগেটিভ। এই যে আমরা ভার্বগুলো শিখলাম, এই ভার্বগুলো যখন সাবজেক্টের আগে বসবে, ব্যাপারটা এইরকম। আমরা যদি খেয়াল করি হি রিডস এ বুক, এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। হি হ্যাজ রিড এ বুক, এটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। হি উইল রিড এ বুক, এটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। কিন্তু আমার ইন্ট্রোগেটিভের নিয়ম কি? প্রথমে অক্সিলারি বসাতে হবে, রাইট? অক্সিলারি বসাতে হবে। এখানে আরো একটা অক্সিলারি ভার্ব বসানো নাই, দেখো মনে রাখবা যে ডু, ডাজ, ডিডো অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। ডু ডাজ ডিডো অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, অক্সিলারি হিসেবে। তো অক্সিলারি থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী বি নাম্বারে প্রথমে ডাজ অক্সিলারি আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর মেইন ভার্ব আছে, রাইট? তাহলে এইটা হইতেছে বি নাম্বারটা ইন্ট্রোগেটিভ। 44 নাম্বার আসো, দেখো আমার হিসাব হচ্ছে অক্সিলারি ভার্ব শুরুতে থাকতে হবে এবং শেষে কোশ্চেন মার্ক। তাহলে দেখো উইল ইউ গো টু দ্য পার্ক। আচ্ছা, উইল ইউ গো টু দ্য পার্ক, এটি কারেক্ট। কেন? প্রথমে অক্সিলারি ভার্ব থাকার কথা, অক্সিলারি ভার্ব আছে, তারপরে হচ্ছে সাবজেক্ট থাকার কথা, সাবজেক্ট আছে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম থাকার কথা, সেটাও আছে। তাহলে এই পর্যন্ত কি বুঝছো? তাহলে ইন্ট্রোগেটিভের এইটা 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 এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার? তাহলে ইন্ট্রোগেটিভ কিভাবে তৈরি হবে? ইন্ট্রোগেটিভ তৈরি হবে কিভাবে? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? আমরা পরবর্তীতে যাব। তার পরবর্তীতে দেখো এই পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে ক্লিয়ার করো, ততক্ষণে আমি আর একটা কাজ করব, ছোট্ট একটা কাজ করব। তোমরা এইটা বুঝছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো। আমি ছোট্ট একটা কাজ করব, কয়েক সেকেন্ড সময় লাগবে আসলে আমার। তোমরা আমাকে এটা একটু মতামত জানাও যে তোমরা এটা বুঝছো কিনা। তোমরা মতামত জানাতে থাকো। আচ্ছা, ওকে, আমরা নেক্সট দেখো 2 নাম্বার হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পূর্বে। তোমার সিয়াম, তোমার যা যা প্রশ্ন থাকে তুমি আমারে কইরো। তুমি মনে হয় যে আমার ক্লাস করে তুমি হতাশ, ঠিক আছে? মাঝে মধ্যে মনে হয় আমি বারবার বলাতে তুমি খুব হতাশ হয়ে যাও। দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে, যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পূর্বে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড আনতে হয়। আচ্ছা, এগুলো কিছু বুঝবা না, পাস্টে আছে ডিড। আচ্ছা, আমি এটাকে শর্টকাট বলতেছি। তারপরে ডাজ, আচ্ছা এগুলো সবকিছু বাদ দাও,
মূল হইতেছে অক্সিলারি ভার্ব সামনে আনে আমরা কিভাবে, রুলসটা এইরকম, ধরো বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব কি ছিল, ধরো এম ইজ আর, এই বি ভার্ব যদি থাকে তাহলে এটা শুরুতে এনে কি ইন্ট্রোগেটিভ করতে হয়। তারপরে কি হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ শুরুতে এনে ইন্ট্রোগেটিভ করতে হয়, হ্যাভের পরে সাবজেক্ট। তারপরে তোমার মডাল ভার্ব থাকলে কি হয়, মডাল ভার্ব থাকলে শুরুতে এনে ইন্ট্রোগেটিভ করতে হয়। এখন কথা হচ্ছে যদি ডু ভার্ব থাকে, যদি যদি ডু ভার্ব থাকে বা ডু ভার্ব না, কোনো ভার্বে না থাকে, দেখো কোনো অক্সিলারি ভার্ব, দেখো আমরা অক্সিলারি ভার্ব পড়লাম কি, এই যে বি হ্যাভ এবং মডাল, রাইট? যদি এগুলো না থাকে, যদি না থাকে তাহলে কি হবে, 45 number question, choose the correct interrogative sentence from of the following sentence, I do the work। এখানে খেয়াল করো, এখানে অক্সিলারি ভার্ব কোনটা, 45 নাম্বার প্রশ্ন বলো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, 45 নাম্বার প্রশ্নে বলো যে অক্সিলারি ভার্ব কোনটা, তোমরা দেখতে থাকো বুঝতে পারবা। 45 নাম্বার যে সিয়াম বলো তো, 45 নাম্বার প্রশ্নে অক্সিলারি ভার্ব কোনটা, 45 নাম্বার যে প্রশ্নটা দেখতেছো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, এটা আমারে বলো তো, এখানে অক্সিলারি ভার্ব কোনটা, আছে কি নাই, আছে কি নাই অক্সিলারি ভার্ব কোনটা এবং সেটা আছে কি নাই, যদি থাকে তাহলে সেটা বলবা। হ্যাঁ, ডু এখানে অক্সিলারি ভার্ব না, এখানে ডু অক্সিলারি ভার্ব না, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। আই ডু দা ওয়ার্কে কোনো, আমি তোমারে বলছি কি ডু এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব কোথায় এখানে, আই ডু দা ওয়ার্ক ডুটা এখানে মেইন ভার্ব, ডুটা এখানে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব নাই। ধরো তুমি এরকম যে আই ফিনিশ দা ওয়ার্ক তুমি বলতে পারো না, আই ফিনিশ দা ওয়ার্ক বললে তাহলে এই যে ডু এর জায়গায় আমি আই ফিনিশ দা ওয়ার্ক হইলে ফিনিশ কি মেইন ভার্ব না, তাহলে ডু এখানে মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী। তাহলে এটা আই ডু সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে আমাকে অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। কি আসতে হবে, ডু প্লাস ডাজ, ডু অথবা ডাজ, ডু ডাজের যে কোনো একটা নিয়ে আসতে হবে। বুঝি নাই, বুঝি নাই, কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমার মেইন ভার্বটাকেই সামনে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। না না, এটা ভুল চিন্তা। দেখো এটা মানে একটা বাজে চিন্তা তোমার। দেখো যদি যদি এই ধরনের বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এটা একটা মুখস্থ ডু এবং মুখস্থ ডাজ নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইটা এই ডুটাই যে এখানে নিয়ে আসছি ব্যাপারটা এইরকম না। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কখনো অক্সিলারি ভার্ব থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ অক্সিলারি ভার্ব ধরে নিতে হয় প্রেজেন্ট ইনডিফিনিটে, আর ডিড ধরে নিতে হয় পাস্ট ইনডিফিনিটে। ডিড কোনটে কিসে ধরে নিতে হয়, পাস্ট ইনডিফিনিটে। আর ডু ডাজ এটা যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে এই কারণে সাবজেক্ট আই আছে, আই এর সাথে বেসিক্যালি ডু হয়, আর থার্ড পারসন থাকলে ডাজ হয়, এই কারণে ডু ধরে নিয়ে এইখানে করছে। তাহলে এখানে অপশন কি খেয়াল করো, এক নাম্বার আছে ডিড, ডিড কেন হবে না, কারণ প্রেজেন্ট আছে, যদি পাস্ট হইতো তাইলে হইতো। এখন দুই নাম্বার আছে ডু, ডু আছে সাবজেক্ট, তারপরে আই সরি ডু অক্সিলারি ভার্ব আছে, তারপর আই সাবজেক্ট আছে, তারপর যে ডু ডু এ থাকবে দা ওয়ার্ক, বি নাম্বার উত্তর হবে। এখন সি নাম্বার কেন উত্তর হবে না, সি নাম্বার খেয়াল করো, সি নাম্বার কেন উত্তর হবে না, সি নাম্বার এই কারণে হবে না, ডু আছে সাবজেক্ট আছে, বাট এই ডুটা কেন প্রেজেন্ট থেকে পাস্ট হবে, উল্টা প্রেজেন্ট থেকে পাস্ট কেন হবে, এখানে যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ তো করা যাবে না, ডিড করে দিছে দেখে ভুল। আচ্ছা তারপরে দেখো ডি নাম্বার হ্যাভ, হ্যাভ যে নিয়ে আসছে, হ্যাভ যে নিয়ে আসছে অতিরিক্ত যে এই যে হ্যাভটা নিয়ে আসছে, হ্যাভ কেন আসবে, নিয়ম তো এটার মধ্যে পড়ে না। তাহলে আমরা এখান থেকে রুলস এইভাবে লিখবো, এইভাবে লিখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্ট্রোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়। আমরা নোট যখন করব এইভাবে লিখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্ট্রোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে, হি সি ইট, হি সি ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন এরকম করে লিখবা, সিঙ্গুলার নাউন। দেখো এরকম আমি রুলসটা গোছাই দিতেছি যে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে আসতে হয়, অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে আসতে হয়। যদি সাবজেক্ট হিসাবে হি সি ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে সেক্ষেত্রে ডাজ হয়, অন্য সব ক্ষেত্রে ডু হবে, অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে ডু হবে। আবারও বলতেছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং সেখানে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ ধরে নিতে হয়, যদি সাবজেক্ট হিসাবে হি সি ইট বা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে তাহলে হবে ডাজ, আর যদি না থাকে তাহলে হবে ডু।
এই কারণে এইখানে অপশন যদি আমরা খেয়াল করি এখানে দেখো, এখানে খেয়াল করো তো অপশনে এখানে কি সাবজেক্টই তোমার হি সি ইট ছিল না, এই কারণে এখানে ডুটা নিছি, ডাজ না নিয়ে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? এগুলো কিন্তু পড়া আসলে একটু কঠিন ধরনের, এই কারণে স্টুডেন্টরা আগ্রহ পায় না। তোমরা এটা ক্লিয়ার, তোমাদের কাছে কনসেপ্ট? কিরে সিয়াম কথা বলো না কেন? 46 নম্বরে আসো। তারপরে দেখো বলছে যে ইউর ফাদার কেম হোম লাস্ট নাইট। দেখো এগুলো কিন্তু একই স্টাইলে প্রশ্ন। তাহলে এইখানে খেয়াল করো, এটা প্রথমে টেন্স চিনতে হবে এই ধরনের। এটা কোন টেন্স? তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট আমি কেমনে বুঝছি? সাবজেক্ট আছে এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, রাইট? দেখো সাবজেক্ট আছে এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এটা যে পাস্ট ইনডিফিনিট, খেয়াল করো এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জাস্ট খেয়াল করি যে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এইখানে আমাকে কি অক্সিলারি ভার্ব এখানে দেয়া নাই, আমাকে ধরে নিতে হবে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি? ডিড। পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি ধরে নিতে হবে? পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্স এইটা, এবং এখানে অক্সিলারি ভার্ব ডিড ধরে নিতে হবে। বুঝছো কি? তো এই যে ডিড আমি ধরে নিব, তোমরা আগের নিয়মটা 45 কি সবার কাছে ক্লিয়ার হইছে? আচ্ছা দেখো লাস্ট নাইট থাকলেও পাস্ট হয়, এটাও তোমার কাছে কি আগের টপিকটা ক্লিয়ার হইছে? আগের নিয়মটা ক্লিয়ার হইছে কিনা? আচ্ছা জাইভা বলছে যে হ্যাঁ লাস্টে ওটা তোমার কথা ঠিক আছে। মারিয়া মাহি আছে আমার সাথে, মারিয়া মাহির কথা, ইনশিয়ার কথা ঠিক আছে, সাদা কালো জীবন, আফরোজা, লামিয়া জান্নাত, পাবেল খান, আফিয়া, নাতাশা, জাইফা, ওকে। তোমরা এটা বুঝছো? আচ্ছা আমরা তোমরা যদি বুঝে থাকো আমরা পরবর্তী নিয়মটা যেটা পড়তেছি সেটা একটু পড়বো। দেখো পরবর্তী নিয়মটা কি বলছে, যে যদি লাস্ট নাইট কথাটা থাকে সেটাও পাস্ট ইনডিফিনিট, এবং সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব দেয়া থাকে না, এই কারণে ধরে নিতে হয়। তাহলে প্রথমে এগুলো সবগুলো কাটা যাবে, কারণ অক্সিলারি ভার্ব ডিড ধরে নিতে হবে। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব ডিড বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের বেস ফর্ম বসাবো, তারপরে কি বসাবো? এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যেটা, এখানে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা মাথায় রাখবা, অনেকেই ভুল করে। যখন তুমি এই যে ডিড বসাইলা, তখন কিন্তু আর ওই যে ওখানে কেম থাকবে না, হয়ে যাবে কাম, মানে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। যখন তুমি ডিড বসাইলা তখন কিন্তু আর কেম থাকবে না, হয়ে যাবে কি? কাম। যখন তুমি ডিড বসাইলা তখন আর থাকবে না কেম, থাকবে না, হয়ে যাবে কাম। কনসেপ্ট কি বুঝতে পারছো? যে যখন তুমি ডিড বসালা তখন আর তোমার কাম মানে কেম থাকবে না, পাস্টটাকে প্রেজেন্ট করতে হবে। এটা কি বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? একটু যদি না বুঝো আমাকে বলো, আমি সেক্ষেত্রে তোমাদের দেখো এটা কি ব্যাপারটা। এই যে দেখো ইওর ফাদার কেম ছিল না, এখন কেম কি এই উত্তরে আছে? কেন নাই? কারণ নিয়ম হইতেছে পাস্ট ইনডিফিনিটের জন্য অক্সিলারি ভার্ব ডিড ধরে নিয়ে আসতে হয়, তারপরে সাবজেক্ট ইওর ফাদার বসাইতে হয়, আর এই যে কেমটাকে ভার্বের বেস ফর্ম কামে করতে হয়। বুঝছো কি? এইবার কেমকে ভার্বের পাস্ট বেস ফর্ম কাম করতে হয়। বুঝছো কনসেপ্ট কি ক্লিয়ার? যে কেমকে ভার্বের বেস ফর্ম কাম করতে হয়। তাহলে আশা করছি এই নিয়মটা ক্লিয়ার। তাহলে ডিড ধরে নিতে হবে, হ্যাঁ ডিড মুখস্থ অবস্থায় ধরে নিতে হবে। নাম্বার 47, এবং অবশ্যই মনে রাখতে হবে যে ভার্বের বেস ফর্ম বসবে, ওই ভার্বটা চেঞ্জ হয়। দেখো হি ম্যারিড টু দ্য বিউটিফুল গার্ল, এখানে ম্যারিড মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে, মানে ভার্বের ভি2 আছে, তাহলে আমাকে ডিড ধরে নিতে হবে, কারণ এটাই নিয়ম। তাহলে ডিড যদি আমি ধরে নেই, এ নাম্বার ভুল হবে, ডি নাম্বার ভুল। তাহলে বি এবং সি নাম্বার অপশনের মধ্যে আমরা কোনটা নিব সেটা একটা ম্যাটার। প্রথমে নিয়ম অনুযায়ী ডিড দিলে ধরে নিলাম, তারপরে সাবজেক্ট কি? হি। সাবজেক্ট আমি হি নিলাম, হি নেয়ার পরে ম্যারিড ভার্বটার বেস ফর্ম হচ্ছে মেরি, এই ম্যারিড ভার্বের বেস ফর্ম মেরি করতে হবে, ম্যারিড ভার্বের বেস ফর্ম মেরি করতে হবে। ঠিক আছে? কারণ কি, যখন তুমি এইরকম ডিড ধরে নিবা তখন কিন্তু ডিডটাই তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সের হিন্টস, আর মেরিটা তখন তোমার ভার্বের বেস ফর্ম থাকবে। ঠিক আছে? মেইন ভার্ব হিসেবে শুধু ব্যবহার হবে, এই কারণে এখানে হয়েছে। আর বাকিটা ক্লিয়ার। এখন নাম্বার 47 কারা বোঝো নাই? নাম্বার 47 পর্যন্ত কারা 47 নাম্বার একটু প্রবলেম আছে বলো। মারিয়া আক্তার কি প্রবলেম নাম্বার 47-এ? কি প্রবলেম একটু বলো। আর যারা ক্লাসটা দেখতেছো একটু হাইলাইটস করবা, বন্ধুদেরকে ক্লাসের ব্যাপারে জানাবা। যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটা একটু হাইলাইটস করে দিবা এবং ক্লাসের ব্যাপারে বন্ধুদেরকে একটু জানালে খুবই ভালো হবে। অনেক শিক্ষার্থী আমাদের সাথে তখন যুক্ত হতে পারবে। এখন তোমরা যদি বন্ধুদেরকে না জানাও বা আমার যদি শিক্ষার্থী না থাকে, তাহলে তো আমার এক সময় রিসে থাকবে না, আমি স্টুডেন্ট পাবো কোথায় আর কাকে পড়াবো? তো তোমাদেরকে অবশ্যই জানাতে হবে বন্ধুদেরকে। আচ্ছা আফিয়া ক্লিয়ার, 47 ক্লিয়ার বলছে। আচ্ছা যাদের সাবরিনা বলছে ক্লিয়ার, নয়ন বলছে ক্লিয়ার, বাকি সবার ক্লিয়ার কি না কি বলো?
সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, যদি ক্লিয়ার না হয় আমি আবার চমৎকার ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাবরিনা 47, পাবেল খান বলছে ক্লিয়ার। সবার তো ক্লিয়ার, তাহলে এখানে আর কি ঝামেলা থাকলো বলো? সবার যদি ক্লিয়ার হয় আর কি ঝামেলা থাকলো? আচ্ছা, রামিশা মুরসারিন বলছে ক্লিয়ার, তারেক বলছে ক্লিয়ার। ওকে ওকে ওকে, উম্মে হালিমা আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তীতে ইন্ট্রোগেটিভের পরবর্তী নিয়মে কি বলছে যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন। আচ্ছা, ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাহলে সবার আগে বসবে। আচ্ছা ধরো এখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু আছে না, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটাকে সবার আগে বসাতে হবে। এটা নিয়ম। ডাব্লিউএস ওয়ার্ডে যে হু, হুম, হুস, হুইজ, হট, হোয়াই, হোয়েন, হাউ এগুলো যদি থাকে তাহলে সবার আগে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। সবার আগে কি বসবে? ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। শরীফুল, ওয়ালাইকুম আসসালাম। দেখো সবার আগে ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তারপরে কি করতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন অক্সিলারি ভার্ব খেয়াল করো তো, অক্সিলারি ভার্ব কোথায় আছে? সবার আগে ডাব্লিউএস বসাইতে হইছে, বসানো হওয়ার পরে না অক্সিলারি। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখবা যে ডাব্লিউএস এর পরে যদি একটা নাউন থাকে, সে ডাব্লিউএস এর পরে সেই নাউন রেখে দিতে হবে। মনে থাকবে? ডাব্লিউএস এর পরে যদি নাউন থাকে সেই নাউন রেখে দিতে হবে। তাহলে ডাব্লিউএস এর পরে বুক আছে, বুক সবগুলোতে আছে, রেখে দিলাম। তারপরে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, সি নাম্বারে অক্সিলারি ভার্ব আছে। এই যে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব এনজি। বুঝছো কি ব্যাপারটা? এটা বুঝছো কি? বুঝছো কি না? বুঝছো কি না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম জিশান। এটা কনসেপ্ট ক্লিয়ার? শাহিন বলছে ক্লিয়ার। আচ্ছা, আমরা নাম্বার 49 এ খেয়াল করি। চুজ দ্য কারেক্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখানে হাউ ওল্ড ইজ আনিস। এখন হাউ ওল্ড ইজ আনিস কেন হয় এটা তোমরা নিজেরাও জানো, যে হাউ ওল্ড আর ইউ বলি না, তো হাউ ওল্ড ইজ আনিস, তোমার বয়স কত? হাউ এর সাথে হাউ এর পরে ওল্ড ছিল, ওল্ড ওল্ডের জায়গায় থাকবে, আর এই অক্সিলারি ভার্ব সামনে আসবে, তারপরে সাবজেক্ট আসবে। ঠিক আছে? তো হাউ ওল্ড আর ইউ যেমন বলো, সেম ওইটাও হাউ ওল্ড ইজ আনিস। ঠিক আছে? আচ্ছা, আশা করছি 49 পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা আসবো অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করব। অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয় আমরা সেটা দেখব। বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অল, এভরিওয়ান, এভরিবডি প্লাস ভার্ব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অল, অ্যাসার্টিভে থাকতেছে তো তোমার অল, এভরিওয়ান, এভরিওয়ান। অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতে অল, এভরিওয়ান, এভরিবডি। অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতেছে অল, এভরিওয়ান, এভরিবডি। অ্যাসার্টিভ সেন্টেন্সে এগুলো থাকলে আমাকে ইন্ট্রোগেটিভে কি করতে হবে? হু নিয়ে আসতে হবে, অক্সিলারি নিয়ে আসতে হবে, তারপরে কি করতে হবে? অক্সিলারি পরে একটা নট বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমি এক্সাম্পল বুঝাই, তাহলে তোমার রুলস ক্লিয়ার হবে। রুলস কিভাবে লিখবা? রুলস কিভাবে লিখবা আমি বুঝাচ্ছি। জাস্ট ওই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা এটা বলো। 50 নাম্বার রুলস কিভাবে লিখবো আমি বুঝাচ্ছি। অল লাভ ফলোয়ার, প্রত্যেকে কি ফুল পছন্দ করে, রাইট? এটা ইন্ট্রোগেটিভ। এখন বলছে কি যে অল থাকলে হবে কি? অল থাকলে কি বলছে? যে অল থাকলে হবে অলটা পরিবর্তন করে হু বসাতে হবে। তাহলে অল প্রথমে কেটে দাও, দেওয়ার পরে হু বসাও। হু আছে, হু আছে, হু আছে, আছে। এই ডি নাম্বারে হু নাই, বাদ। এখন তারপরে নিয়মটা হচ্ছে কি? তারপরে তোমাকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এখানে খেয়াল করো, এইখানে লাভ আছে, মানে অলের পরে প্লুরাল ভার্ব ছিল লাভ। তাহলে প্লুরাল ভার্ব যেহেতু ছিল, অলটা কার জন্য বসাচ্ছি? অল প্লুরাল সাবজেক্টের, সরি, হুটা কার জন্য বসাচ্ছি? অল প্লুরাল সাবজেক্ট তার জন্য বসালাম। আর লাভটা যেহেতু প্লুরাল ছিল, তোমাকে তোমাকে লাভ যেহেতু দেখো দেখো এখানে এখানে দেখো এখানে জাস্ট একটু খেয়াল করবো, এটা খুব বোঝার একটা বিষয়। দেখো এইখানে আমি অলের জন্য তোমাদের কাছে জটিল করে ফেলতেছি মনে হয়। দেখো যে অলের জন্য আমি লাভ প্লুরাল বসাইছি, রাইট? এখন আমি এবার সাবজেক্ট কি ধরছি? অল তো বাদ গেছে। অলের জায়গায় বসাইছি কি? অলের জায়গায় বসাইছি কি? হু। অলের জায়গায় কি বসাইছি আমি? হু বসাইছি, রাইট? অলের জায়গায় বসাইছি আমি হু। তারপরে এখন হবে তাহলে অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব হবে। এখন সাবজেক্ট কি? হু যদি সাবজেক্ট হয় তাহলে ডেফিনেটলি ডাজ অক্সিলারি ভার্ব হবে। হু যদি সাবজেক্ট হয় তাহলে অবশ্যই কি হবে? ডাজ অক্সিলারি ভার্ব হবে। তাহলে এখানে কারেক্ট উত্তর হচ্ছে ডাজ। আর এখানে মুখস্থ একটা নট নিয়ে আসতে হবে। কারেক্ট উত্তর হচ্ছে ডাজ, এবং এখানে একটা মুখস্থ নট নিয়ে আসতে হবে। একটা মুখস্থ কি? নট নিয়ে আসতে হবে, আমাদেরকে মুখস্থ নট নিয়ে আসতে হবে। তাহলে এই কারণে ডাজের পরে নট। আর লাভ ভার্বে বেস ফর্মে বসবে। ফলোয়ার যেখানে ছিল ফলোয়ার থাকবে, একটা অতিরিক্ত কোশ্চেন মার্ক থাকবে। কনসেপ্টটা কি বুঝতে পারছো কিনা বলো? সাবজেক্ট প্লুরাল কারণে ভার্ব প্লুরাল, ওইটা তো মূল প্রশ্ন। বাট পরে যখন সাবজেক্ট যখন উত্তরে সাবজেক্ট সিঙ্গুলার হইলো, এখন আমাদেরকে মানে সব ভার্ব সিঙ্গুলার বসাইতে হবে। উত্তরে যখন সাবজেক্ট সিঙ্গুলার হইলো, ভার্ব সিঙ্গুলার বসাইতে হবে। এখন যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আমরা ধরে নিছি।
আচ্ছা অনেকেই মনে হয় বোঝো নাই, 51 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, আছে কি এভরিবডি। আমরা কি শিখছি, এভরিবডি থাকলে হবে হু, এভরিবডি থাকলে কি হবে 51 নাম্বার প্রশ্নটা, এভরিবডি থাকলে হবে হু। তাহলে এভরিবডি এর পরিবর্তে আমি হু বসালাম, তাহলে হু এখানে নাই, হু এখানে নাই, তাহলে আমার এ এবং ডি প্রথমেই বাদ। তারপরে দেখো হু হু থাকলে হু হচ্ছে হু বেসিক্যালি হু সিঙ্গুলার সাবজেক্ট, হু বেসিক্যালি কি ধরে, সিঙ্গুলার সাবজেক্ট ধরে, ঠিক আছে। তাহলে হু এভরিবডির পরিবর্তে আমি হু বসালাম, বসানোর পরে হু এর সাথে ডু নট এবং ডাজ নট। এখন হু যেহেতু সিঙ্গুলার এখানে বসবে ডাজ নট, উপরে কিন্তু পরে আসি, বারবার এক কথা বলবো না, এই যে ডাজ নট। আর নো ভার্বের বেস ফর্ম বসবে, এখানে আছে নোস, হবে শুধু নো, কারণ এখানে যে এখানে বেস ফর্ম বসবে, কারণ এই এসটা কিন্তু ডাজের সাথে আমি প্রকাশ করতেছি, এই কারণে এখানে ভার্বের বেস ফর্ম নো বসবে। আর দিসের জায়গায় থাকবে, আর শেষে হবে একটা কোশ্চেন মার্ক, কারণ ইন্ট্রোগেটিভ করলে কোশ্চেন মার্ক না দিলে সেটা উত্তর হয় না। হ্যাঁ হু এর পরে সিঙ্গুলার ভার্ব আনতে হবে এই ক্ষেত্রে, শুধু এখানে এই ক্ষেত্রে এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসলে তখন ব্যাপারটা আলাদা। এইভাবে যদি ইন্ট্রোগেটিভ ডাইরেক্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় তাহলে, তাজমির ওয়ালাইকুম আসসালাম, ডাইরেক্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি পাও তোমরা তাহলে এই নিয়মটা, কিন্তু যদি রিলেটিভ প্রোনাউন হয় তখন কিন্তু আলাদা বিষয়। রিলেটিভ প্রোনাউনে আগের নাউন প্রোনাউন দেখে উত্তরটা করতে হবে, ঠিক আছে, আগের নাউন প্রোনাউন দেখে উত্তরটা করতে হবে। রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা একটু ভিন্ন, রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা একটু ভিন্ন, রিলেটিভ প্রোনাউন থাকলে আগে নাউন প্রোনাউন দেখে উত্তর করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আচ্ছা মুনজেরিন বলছে ক্লিয়ার, উম্মে হালিমা বলছে ক্লিয়ার। আচ্ছা ওকে, বাকিরা বুঝতে পারছো না? আচ্ছা ওকে ওকে, রাকিবুল ইসলাম ফয়সাল, এস হলো না কেন? আর একবার, আচ্ছা এস কেন হইলো না, নিয়মটা হইতেছে যে যখন আমরা অপশন টেস্ট করলে ভালোভাবে উত্তর করা যায়, হ্যাঁ অপশন টেস্ট করলে ভালোভাবে। আচ্ছা দেখো দেখো এখানে কেন হইলো না এসটা, এইটা একটু ব্যাখ্যা করি। এই যে আমি যে ডাজটা যে নিয়ে আসলাম, এই ডাজটা কেন নিয়ে আসলাম, এই যে নিয়মটা হইতেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস নিয়ে আসতে হয়। এই নিয়মে উপরের রুলসটা 51 নম্বরে প্রশ্নটা হয়েছে। এখন উত্তরটা কি, যে হু নিয়ে আসতে হবে এবং অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। কেন? কারণ এখানে অক্সিলারি ভার্ব দেয়া নাই। এখন ডু কেন নিয়ে আসলাম না, কারণ এইখানে এস আছে দেখে এবং সাবজেক্ট থার্ড পারসন আছে দেখে। আর ডাজ কেন নিয়ে আসলাম, ওই যে এস আছে দেখে, তো সেই এসটা তো এইখানে যুক্ত করলাম রে ভাই, ডু এর সাথে এসটা যুক্ত করলাম। আচ্ছা ডু এর সাথে যে এস যুক্ত করলাম এটা তোমরা কেন বুঝো না জানো? তোমরা যদি অন্য ভার্ব বোঝে, দেখো এই যে ডু এর সাথে এস এ যুক্ত করছি কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু ইংরেজি গ্রামারের ডু এর সাথে অ্যাকচুয়ালি এস এ যুক্ত করছি, কিন্তু ইংরেজি গ্রামারের নিয়ম হচ্ছে যদি কোনো ভার্বের শেষের শব্দ, যদি কোনো ভার্বের শেষের শব্দ ও থাকে তাহলে এস যুক্ত না করে ইএস যুক্ত করতে হয়। এই নোয়ের এসটা তো ডাজে আমি যুক্ত করছি, নোয়ের এসটা তো ডাজে যুক্ত করছি, এই কারণে ডাজটা হইছে এইরকম, বুঝছো কি? এইটাকে বুঝছো? এটা এটা তো খুব রুট লেভেলের পড়াশোনা, এটা খুবই রুট লেভেলের পড়াশোনা, ঠিক আছে। কনসেপ্টটাকে ভাই আমার যে প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার তো হবেই। এইবার কি বুঝছো কি না বুঝছো? আমি আজকে একটা বেসিক রুলস পড়াইছি, মনে রাখবা যে ভার্বের শেষে, দেখো আমি একটা রুলস পড়াই, জাস্ট একটু খেয়াল করো, জাস্ট একটু সময় দাও আমারে, একটা রুলস পড়াবো জাস্ট এইখানে। দেখো যদি কোনো ভার্বের শেষে একটা এস, দুইটা এস, এস এস, সি এস, এক্স এক্স, এক্স ও জেড, এক্স ও জেড থাকে, কোন ভার্বের শেষে যদি একটা এস, দুইটা এস, এস এস, সি এস, এক্স ও জেড থাকে তাহলে সেই ভার্বের শেষে ইএস যুক্ত করতে হয়। তাহলে ইএস কখন যুক্ত? আচ্ছা এই যে আমরা ওখানে ছিল কি এভরিবডি নোজ, রাইট? দেখো এভরিবডি নোজ, আচ্ছা এটা আগে বোঝাই কখন ইএস। আচ্ছা দেখো তো একটা শব্দ আছে কি ক্যাশ, ক্যাশ শব্দটার শেষে কি আছে? সিএস। আমার নিয়মে সিএস আছে না, তাহলে এখানে এস হবে না, ইএস যুক্ত করতে হবে। বুঝতে পারছো? এখানে এস হবে না, ইএস যুক্ত করতে হবে। এরকম একটা শব্দ আছে ধরো গো, গো এর শেষে কি আছে? ও। আমার নিয়মে ও আছে না, এখানে ইএস যুক্ত করতে হবে। এরকম আরো শব্দ আছে যেমন ডু, ডু এর শেষে কি আছে? ডু এর শেষে ও আছে, তাহলে আমাকে ইএস যুক্ত করতে হবে। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো তোমরা? এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা বলো? এই কারণে ওইখানে এভরিবডি নোস যে ছিল নিয়মটা, ওই এভরিবডি নোসটাকে ইন্ট্রোগেটিভ করার সময় হু করছে, এবং এইখানে তোমার কথা অনুযায়ী এই এসটা আমি ডু এর সাথে বসাবো, এটা নিয়ম। এখন এস বসানো কেন যাচ্ছে না? কারণ নিয়ম ডু শেষে ও আছে, এই কারণে ইএস যুক্ত করতে হয়, আর তারপরে সাবজেক্ট বসায়, তারপরে মূল ভার্বে বেস ফর্ম করতে হয়। এইটাই হলো নিয়ম। কনসেপ্টটা বুঝছো কিনা ক্লিয়ারলি? ঠিক আছে, ন্যারেশন চ্যাপ্টারে এগুলো সুন্দরভাবে উল্লেখ করা আছে, সরি নাম্বার চ্যাপ্টারে উল্লেখ করা আছে, ঠিক আছে। বাট আমি তোমাদেরকে এখানে কনটেক্সট নিয়ে এসে ব্যাখ্যা করলাম, ঠিক আছে। কারণ পড়ানোর সিস্টেমটা আসলে বইয়ের, মানে বইয়ে তো ডেফিনেটলি বই তো সেরা, বাট টিচার তোমাকে, তুমি কি বারবার ওই জায়গায় খুলে দেখতে পারবা টিচার না হলে? এটা ডেফিনেটলি না। তাহলে আমাদের এই নিয়মটা হচ্ছে কেন বি হয়েছে, আমি প্রথমে উত্তর দিয়ে দিছি। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, এখন এভরিবডি এর পরিবর্তে কি আমাকে বসাতে হবে? এভরিবডির পরিবর্তে হু বসাতে হবে। এভরিবডির পরিবর্তে আমাকে কি বসাতে হবে? হু। আচ্ছা এভরিবডির পরিবর্তে আমাকে হু বসাতে হবে, আমি হু বসালাম, তাহলে এভরিবডি যেগুলো হু আছে সেগুলো নিব। আচ্ছা হু আছে, হু আছে, বি নাম্বারে হু নাই, বাদ দিলাম প্রথমে। তারপরে
তারপরে কি বসাতে হবে আমাকে, ডু বা ডাজ, রাইট, ডু বা ডাজ বসাতে হবে। এভরিবডি হেটস এ লায়ার, এখন এখানে নিয়ম দেখো, একটা নট বসাতে হয়, নিয়মে একটা কি বসাতে হয়, হু এর পরে ডু বা ডাজ বসানোর পরে একটা নট বসাতে হয়, রাইট। এখন ডু বা ডাজ কেন বসাইতেছি, কারণ এটা প্রেজেন্ট, একটু আগে পড়ায় আসলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তখন ভার্ব ধরে নিতে হয় ডু বা ডাজ, অক্সিলারি ভার্ব দেয়া থাকে না, এই ডু বা ডাজটাকে ধরে নিতে হয়। তাহলে এখানে ডাজ কেন বসাবো আমি, এখানে ডাজ কেন বসাচ্ছি, কারণ হেডস এর সাথে এস আছে, এখানে ডাজ এই কারণে বসাইতেছি কারণ হেডস এর সাথে এস আছে, এই কারণে ডাজ বসাচ্ছি, ডাজ এই কারণে বসাচ্ছি। তাহলে এখানে আমাকে হু এর পরে আমাকে একটা ডাজ বসাতে হবে, তাহলে উত্তরটা ডাজের পরে আমাকে একটা নট বসাতে হবে, এই নটটা মুখস্থ। তারপরে হেড ভার্বের বেস ফর্ম বসাতে হবে, কারণ এই এসটা তো আমি ডাজের সাথে বসাই ফেলছি, এখন কেন বসাই ফেলছি এই প্রশ্ন আর জীবনে করবে না, কারণ এই ব্যাখ্যা তো আমি তোমারে দিয়ে দিছি, এই ব্যাখ্যা দিয়ে দিছি না, এই ব্যাখ্যা তোমাদেরকে কেউ দিছে নাকি? দেখো, তাহলে হু ডাজ তারপরে নট তারপরে ভার্ব বেস ফর্ম, তাহলে হেড ভার্ব বেস ফর্ম কি, হেড ভার্ব বেস ফর্ম হচ্ছে হেডই, হেড ভার্ব বেস ফর্ম হচ্ছে হেড, হেড এই এসটা বাদ যাবে কারণ এস আমি এখানে ডাজের সাথে বসাইছি, বারবার বলতেছি, এরপরে এ লায়ারে পড়বে, তাহলে কোন নাম্বারে আছে, হু ডাজ নট হেডস, এই যে এস থাকার কারণে এটা বাদ গেছে, আর ওইখানে আবার ডাজ নট নাই দেখে বাদ গেছে, ওটা তো নিয়মেই পড়ে নাই, এই যে হু ডাজ নট হেড এ লায়ার, ডি নাম্বার 52 কেন হইছে, কারোর কি মানে এই ব্যাপারটা মানে ক্লিয়ার হয় নাই, এমন কেউ আসো এখানে যে এইটা যে 52 ডি নাম্বার হইছে, এই নিয়মটা যে কারোর ক্লিয়ার হয় নাই, এমন কেউ আছো এখানে, 52 ডি নাম্বার যে কারোর ক্লিয়ার হয় নাই, এমন কেউ আছো কি, এমন কেউ 52 ডি নাম্বার যে ক্লিয়ার হয় নাই, এমন কেউ আছো কি তোমরা, এমন কেউ আছো কি না, এমন কেউ যদি আছো কি না আমাকে একটু জানাবা, যে ক্লিয়ার হয় নাই, সবার কাছে ক্লিয়ার, আচ্ছা 52 ডি ক্লিয়ার, রবিন, আচ্ছা সবাই একটু জানাইতে আসলে কি কষ্ট রে ভাই, নয়ন বলছে ক্লিয়ার, ওকে। আচ্ছা আমরা তাহলে 53 নাম্বার প্রশ্নটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এখানে কারেক্ট উত্তরটা তোমরা বলবা, জাস্ট কিচ্ছু না এভরিবডি উঠাই দিয়া হু ডাজ নট বসাবা, কারণ এস আছে এখানে, তাহলে এখানে এভরিবডি হু ডাজ নট, আর ওয়ান ভার্বটার বেস ফর্ম ওয়ান করতে হবে, এটার ব্যাখ্যা তো উপরে দিয়েছি, একই স্টাইলের প্রশ্ন, কিচ্ছু ভিন্নতা নাই। 2 নাম্বার প্রশ্ন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো ওয়ান, নো বডি এবং নান থাকে, ইন্টারোগেটিভে হু এবং শেষে নোট অফ এক্সট্রা, আচ্ছা এখানে কথা হইতেছে নেগেটিভ করেই দেওয়া থাকবে, তাহলে এখানে আমাকে এইভাবে মনে রাখতে হবে যে নো ওয়ান, তারপরে কি মনে রাখতে হবে, নো বডি, তারপরে কি মনে রাখতে হবে, নান, নো ওয়ান নো বডি নান, এই যে নো ওয়ান নো বডি নান যদি থাকে, তাহলে ইন্টারোগেটিভে কি করতে হবে, হু বসাতে হবে, ইন্টারোগেটিভে কি বসাতে হবে, হু, তারপরে বাকি কিছু সব ঠিকঠাক থাকবে। তাহলে আমরা এখন খেয়াল করি তাহলে দেখো জাস্ট কি হবে বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নো ওয়ান নো বডি নান থাকে, তাহলে আমাকে ইন্টারোগেটিভে শুধু হু এবং শেষে ইন্টারোগেটিভ কোশ্চেন। আচ্ছা এটা একটা স্টাইল, আর একটা স্টাইল কি, অক্সিলারি ভার্ব শুরুতে বসাবো, তারপরে আমি এনিওয়ান এনিবডি মানে যেটা থাকবে সেটা বসাবো, তারপরে নোট অন এক্সক্লামেশন চিহ্ন বসাই দিব। আমি দুই ভাবেই সলভ করছি, বলছে নোবডি উইশেস টু বি হ্যাপি, নোবডি উইশেস টু বি হ্যাপি, উইশেস টু বি হ্যাপি, এখানে আমাকে কি বলছে, অক্সিলারি ভার্ব, আচ্ছা এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ উইশ সাবজেক্ট এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম। দেখো নোবডি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস আছে, উইশের সাথে এই কারণে উইশেস ইএস যুক্ত হয়েছে, উইশের সাথে এই কারণে ইএস যুক্ত হয়েছে, তাহলে নোবডি উইশেস এই কারণে হয়েছে, তাহলে এই যে ইএস এই কারণে যুক্ত হয়েছে, রাইট। এখন যদি আমরা নোবডি দিয়ে করি তাহলে এক নিয়ম, তাহলে দেখো প্রথমে অক্সিলারি ভার্ব আমাকে ধরে নিতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব কিভাবে, এই প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব তো ডু অথবা ডাজ ধরে নিতে হয়, এখানে ডাজ বসবে কেন, কারণ উইসের সাথে ইএস আছে, তাহলে এই যে ডাজ, এখন ডাজ যদি আমি ধরে নেই, আচ্ছা যদি আমি ডাজ ধরে নিয়ে করি উত্তরটা, ধরলাম ডাজ, আমি যেটা অপশনে আছে সেটা করাচ্ছি না, আমি ডাজ ধরে নিয়ে উত্তরটা করব, তারপরে কি করবে, নোবডি থাকলে নোবডিটা লিখবো, ডাজ নোবডি, ঠিক আছে, ডাজ নোবডি, দেখো ডাজ নোবডি উইশ, ডাজ নোবডি ডাজ নোবডি উইশ টু বি হ্যাপি, এইটা একটা উত্তর হতে পারে, এইটা একটা উত্তর, ডাজ নোবডি উইশ টু বি হ্যাপি, এইটা একটা স্ট্রাকচার, মানে প্রথমে অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ, আর যদি অন্য কোনো হয় তাহলে সেটা আমি পড়াবো সেগুলো, তারপরে কি হবে, নোবডি আছিল, নোবডি সেখানেই থাকবে, উইশ ভার্বের বেস ফর্ম হচ্ছে উইশ ভার্বের বেস ফর্ম হচ্ছে উইশ ভার্বের বেস ফর্ম হচ্ছে উইশ ভার্বের বেস ফর্ম উইশে থাকবে, উইশ ভার্বের বেস ফর্ম উইশ, তাহলে আর তারপরে হচ্ছে টু বি হ্যাপি জায়গায় থাকবে। এইটা 54 কি বুঝছো কিনা, 54 এটা একটা স্টাইলে করালাম, আর একটা স্টাইলে কি, দেখো আরো একটা দুই স্টাইলে প্রশ্ন সলভ করতে হবে, আরেক স্টাইলে কি 54 নোবডি এর জায়গায় বসবে হচ্ছে সরাসরি হু, নোবডি এর জায়গায় সরাসরি হু বসায় দাও, এ নাম্বার আছে, সি নাম্বার আছে, বি নাম্বার আছে, তাহলে ডি নাম্বারটা আমি প্রথমে বাদ দিলাম এই স্টাইলে করলে, তারপরে কি হবে,
হু এর পরে কি সরাসরি বাকি অংশ বসাই দিতে হবে। তাহলে উইশেস ছিল উইশেসই হবে, কারণ যা আছে তাই। হু সিঙ্গুলার, উইশেস সিঙ্গুলারই ভার্ব থাকবে। তারপরে টু বি হ্যাপি থাকবে। টু বি আনহ্যাপি ছিল টু বি আনহ্যাপি থাকবে। বুঝছো কি ব্যাপারটা? তাহলে আমরা এই রুলস থেকে দুইটা বিষয় খেয়াল করলাম। একটা হচ্ছে যে যে নো ওয়ান নো বডি নান যদি থাকে, তাহলে এক নাম্বার কিভাবে করা যায় আমি জাস্ট একটু লিখে দিতে পারি তোমাদেরকে। দেখো যে দেখো এরকম নিয়মটা এরকম যে নো বডি নো ওয়ান, আচ্ছা নো ওয়ান নান, দেখে ঠিক আছে, নো ওয়ান নান এগুলো যদি থাকে তাহলে উত্তর করা যাইতে পারে দুই ভাবে। এক নাম্বার উত্তর কি? এক নাম্বার উত্তর হচ্ছে হু প্লাস বাকি অংশ লিখে উত্তর করা যাইতে পারে। আর শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। আর দুই নাম্বার অর্থ হচ্ছে কি? অক্সিলারি নিয়ে আসতে হয়। দুই নাম্বার সিস্টেম হচ্ছে অক্সিলারি, তারপর হচ্ছে সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্ট বলতে এই যে নো বডি যেটা ছিল, নো বডি, যে তারপরে হচ্ছে তারপরে তোমার ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক চিহ্ন। তাহলে আমি আবারও বলতেছি কনসেপ্টটা, যদি নো বডি নো ওয়ান নান যদি থাকে উত্তর করা যায় দুই ভাবে, হু দিয়ে বাকি অংশ লিখে শেষে কোশ্চেন মার্ক দেওয়া যায়। আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব শুরুতে থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকে, তারপরে বাকি অংশ দিয়ে কোশ্চেন মার্ক থাকে। এই কনসেপ্ট দুইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? প্রথম স্টাইলটা ভালো ভাই। স্টাইল তো তোমার দুইটাই মনে রাখতে হবে, কোনো প্রথম স্টাইলটা না, তোমাকে দুই স্টাইলে মনে রাখতে হবে, কারণ দুই স্টাইলের প্রশ্ন আসবে। মনে থাকবে যেই অপশনটা আগে থাকবে সেই অপশনটা দাগাবা। যেই অপশনটা আগে থাকবে নাম্বার 55, নান ক্যান ডু দিস, এটা তুমি দুই ভাবে করতে পারো। কিভাবে? দেখো, প্রথমে তুমি একটা ভাবে করতে পারো অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে, এটা তো তোমরা পারবা। এখন অক্সিলারি ভার্ব সামনে নিলে দেখো এখানে একটা আলাপ আছে। সরি, আমি একটা গ্রেট মিস্টেক করে গেছি। গ্রেট মিস্টেক করে গেছি। এই নো বডি তখন এনিবডি হয়ে যাবে। নো বডি এনিবডি হয়ে যাবে। এটা ভুলে গেছিলাম। নো বডি তখন এনিবডি হয়ে যাবে। ঠিক আছে? নো বডি যদি এইটা এই কারণে ডি নাম্বারটা ভুল হয়েছিল যে এই নো বডিতে এনিবডি করতে হইতো। নো বডি এনিওয়ান অথবা এনিবডি, নো বডি এনিওয়ান অথবা এনিবডি হবে। মানে এই স্ট্রাকচারটায় যদি তোমার নো বডি থাকে তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্ট হিসাবে এনিবডি বা এনিওয়ান হবে। ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পারছো। নো বডি, কারণ ডাবল নেগেটিভ করা যায় না বাক্যে, ডাবল নেগেটিভ করা ওইভাবে যাবে না। ঠিক আছে? তাহলে দেখো আমরা যেটা খেয়াল করব, যেটা খেয়াল করব, দেখো নান ক্যান ডু দিস। আচ্ছা সরি, ডাবল নেগেটিভের এখানে আলাপ নাই। এনিবডি ডাবল নেগেটিভের ক্ষেত্রেই বেসিক্যালি এনি ব্যবহার হয়। এটা আমি অন্য জায়গায় পড়াবো। তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা, যদি তোমার এইরকম এনিবডি নো বডি দিয়ে থাকে, তাহলে সরি, নো বডি নো ওয়ান নান যদি থাকে, তাহলে তোমরা যদি অক্সিলারি ভার্ব দিয়ে করো এনিওয়ান বা এনিবডি বসাবা। এইটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা রুলস হচ্ছে যদি এই যে আমরা হু দিয়ে করি তাহলে কিভাবে করবো? 55 নাম্বার সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। নান ক্যান ডু দিস, এখন আমরা দুই ভাবে করবো। অক্সিলারি ভার্ব দিয়ে যদি করো তাহলে ক্যানটা শুরুতে নিয়ে আসতে, এই যে ক্যান শুরুতে নিয়ে আসবা। আর নানটা হয়ে যাবে হয় এনিওয়ান নাইলে এনিবডি। এইটা আমি প্রথমে বলতে ভুলে গেছি, এনিওয়ান। আর এই যে ডু ভার্বের বেস ফর্ম ডু এ থাকবে, আর দিসের জায়গায় থাকবে অতিরিক্ত একটা কোশ্চেন মার্ক। বসবে, অতিরিক্ত একটা কি বসবে? অতিরিক্ত একটা কোশ্চেন মার্ক বসবে। অতিরিক্ত একটা কোশ্চেন মার্ক বসবে, মনে থাকবে। তাহলে এইখানে এইটা এক স্টাইলে করলা কি? অক্সিলারি ভার্ব দিয়ে। এখন আমরা এটা করব কি? অক্সিলারি ভার্ব দিয়ে করা শেষ। এখন আমরা যেটা করব অক্সিলারি ভার্বের আলাপ শেষ। আমরা 55 নাম্বার প্রশ্নটা খেয়াল করি। 55 নাম্বার প্রশ্ন আরো একভাবে উত্তর করা যায়। আমি নানের পরিবর্তে সরাসরি হু দিয়ে করব। তাহলে হু দিয়ে করলে একটা অপশন আছে, দুইটা অপশন। আচ্ছা, হু ক্যান আছে, ক্যান ডু দিস পুরোটাই লিখে দিতে হবে, কোনো চেঞ্জ নাই। হু ক্যান ডু দিস। তোমরা দুইটা স্ট্রাকচারই মাথায় রাখবা। দুইটা স্ট্রাকচারই যদি হু দিয়ে করো তাহলে হু এর পরে বাকি অংশ দিয়ে কোশ্চেন মার্ক দিবা। আর যদি তোমরা নো বডি এনিবডি অক্সিলারি ভার্ব দিয়ে করো তাহলে নো বডি এনিবডি এর নানের পরিবর্তে সরি নো ওয়ান নো বডি এর নানের পরিবর্তে এনিবডি বা এনিওয়ান বসাতে হবে। অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অবশ্যই কালার চেঞ্জ করতেছি। পেজের নাম্বার কেউ একটু বলে দাও তো। অবশ্যই কি করতে হবে? তোমরা কি এটা বুঝছো? 55 নাম্বার যদি না বুঝো আমি আবার সার সংক্ষেপ করি। যদি না বুঝো আমাকে বলো। ব্যাপারটা হচ্ছে যে এই যে নান যদি থাকে বা নোবডি যদি থাকে উত্তর করা যায় দুই ভাবে। একটা হইতেছে অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যদি করি তাহলে অক্সিলারি ভার্ব এখানে ক্যান, অক্সিলারি ভার্বটা সবার শুরুতে লিখতে হবে। তারপরে সাবজেক্ট হিসাবে এই নানটা হয়ে যাবে এনিওয়ান আর নোবডিটা হয়ে যাবে এনিবডি।
তাহলে সাবজেক্ট হিসাবে এখানে 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 যে নানটা হয়ে যাবে কি, নানটা হয়ে যাবে কি, নানটা হয়ে যাবে তোমার নানটা হয়ে যাবে এনিওয়ান। তাহলে নানটা তুমি এনিওয়ান বসাই দিলা, অক্সিলারি ভার্ব ক্যান বসালা, নানটা এনিওয়ান বসাই দিলা, তারপরে ডু দিস যেখানে ছিল যেমন ছিল তেমন থাকবে, শেষে হবে কোশ্চেন মার্ক। এটা অক্সিলারি ভার্ব দিয়ে করার সিস্টেম। আর যদি হু দিয়ে করো, তাহলে হু দিয়ে করলে খুব সহজ সিস্টেম, যে জাস্ট আসলে নানটা বাদ দিয়ে ওই জায়গায় নানের জায়গায় হু বসাবা আর শেষে একটা কোশ্চেন মার্ক দিবা। তো এটা কোনো জটিল ব্যাপার নাকি? বুঝছো নাকি? ঠিক আছে। এই যে আনাস্তাসিয়া আতান, তুমি আমাকে একটু আমাকে তোমার নামটা বাংলায় লিখে দিবা তো, আমি তোমার নামটা হয়তো সঠিক উচ্চারণ করতে পারি না। তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো? তোমরা কি এই কনসেপ্টটা নাম্বার 55 পর্যন্ত ক্লিয়ার কিনা? যে নাম্বার 55 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আমরা পরবর্তী যে যাব রুল নাম্বার 3। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকে, তবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেই ভার্বটার সাবজেক্টের পূর্বে বসে এবং ভার্বটার সাথে নট যুক্ত হয়। তাহলে ব্যাপারটা কি বলছে, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেই ভার্বটা শুরুতে বসে এবং সাবজেক্টের পূর্বে এবং ভার্বটির সাথে নট যুক্ত হয়। তাহলে খেয়াল করো, এই নিয়মটা সলভ করাই বলছে কি, দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যে কিভাবে করবা আর কি, আমি টোটালটাই পড়াবো এবং চমৎকার ভাবে পড়াবো। আগে একটা এক্সাম্পল সলভ করাই। বলছে যে আই হ্যাভ বিন রিডিং, এইটা আই হ্যাভ বিন রিডিং, তাহলে এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব থাকবে। আমি উপরে পড়ায় আসি হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব, তাহলে আছে তো হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ভার্ব কি করতে হবে, হ্যাভ ভার্ব শুরুতে লিখতে হবে। তাহলে আমরা লিখবো, নিয়মটা এরকম হবে যে প্রথমে তুমি হ্যাভ ভার্ব বসাবা, দেখো নিয়মটা এইরকম হবে, প্রথমে তুমি হ্যাভ ভার্ব বসাবা, নিয়মটা এরকম হবে, প্রথমে হ্যাভ ভার্ব বসাবা, সেকেন্ডলি যে কাজটা করবা, হ্যাভ ভার্ব বসানোর পরে বসাবা তুমি একটা সাবজেক্ট। এখন সাবজেক্ট যদি নাউন না প্রোনাউন, দেখো এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তুমি সাবজেক্ট বসানোর আগে একটা নট বসবে। আচ্ছা আমি রুলসটা এইভাবে লিখে দেই, যে জাস্ট আমি এইভাবে রুলসটা অন্য জায়গায় লিখে দেই, জাস্ট আচ্ছা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবে, আমাদের ফেসবুক পেজ এই যে সার্চ করবা, সার্চ করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবে। আচ্ছা আমরা নিয়মটা এইরকম, ধরো হ্যাভ ভার্ব দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, আই হ্যাভ বিন রিডিং, এই যে একটা বাক্য শুরু হয়েছে না, আই হ্যাভ বিন রিডিং, বা এরকম এখানে বাক্যটা কি ছিল, আই হ্যাভ বিন রিডিং। আচ্ছা এই বাক্যটা আমরা আসলে কিভাবে ইন্ট্রোগেটিভ করব, খেয়াল করো, বলছে এখানে যে এখানে তোমাকে হ্যাভ ভার্বটা শুরুতে নিয়ে আসতে হবে এবং নট বসায়, সাবজেক্ট বসায় বাকিটা রাখতে হবে। আমি তোমাদেরকে বোঝাইতেছি। প্রথমে এই হ্যাভ ভার্বটাকে শুরুতে আমরা নিয়ে আসব, কালার চেঞ্জ করি। রুলসটা এরকম হবে, প্রথমে আমরা হ্যাভ ভার্ব লিখবো, তারপরে এই যে প্রোনাউন যদি থাকে সাবজেক্ট, তাহলে প্রোনাউনটা আগে লিখে তারপরে দেখো প্রোনাউনটা যদি তুমি প্রোনাউনটা পরে লিখতে হবে। দেখো যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনটা পরে লিখতে হয়, তাহলে এই যে প্রোনাউনের পরে নট লিখতে হবে, ঠিক আছে? এইরকম মানে হ্যাভ সাবজেক্ট নট, এইভাবে একটা স্টাইলে করা যায়। দেখো হ্যাভ সাবজেক্ট নট, এইটা একটা স্টাইল। আর একটা হচ্ছে হ্যাভেন্ট, ঠিক আছে? এই হ্যাভেন্ট তারপরে সরাসরি সাবজেক্ট, নটটা আর অন্য জায়গায় দিতে হয় না। তাহলে যদি তুমি প্রোনাউন যদি পাও এইরকম, তাহলে প্রোনাউনের বেলা এখানে বলছে যে তুমি যদি প্রোনাউন পাও তাহলে কিন্তু প্রোনাউনের বেলা নটটা এই স্টাইলেই দিতে হবে। এখন প্রোনাউনের বেলা নট এই স্টাইলে না দিলে হবে না, তুমি এক নাম্বার স্টাইলেই নট দিতে হবে, হ্যাভ তারপরে সাবজেক্ট তারপরে নট, এইটাই আসলে সিস্টেম। কিন্তু যদি তুমি প্রোনাউন বাদে অন্য কিছু পাও সেটা পরে আলাপ করতেছি। তুমি এই স্ট্রাকচারে প্রথমে হ্যাভ শুরুতে নিয়ে আসলা, তারপরে সাবজেক্ট রাখলা, তারপর একটা নট তোমাকে নিয়ে আসতে হবে, এটা নিয়মের নট। আর বিন রিডিং বাকিটা রেখে দিলা, এটা সিস্টেম এরকম, বিন রিডিং রেখে দিয়ে শেষে কোশ্চেন মার্ক দিলা, বিন রিডিং লিখে দিয়ে শেষে কোশ্চেন মার্ক দিলাম। এটা একটা স্টাইল। এখন কথা হইতেছে, এই বাক্যটা যদি এইটা না থাকতো তাহলে তোমরা রুলস কি লিখবা? রুলসটা এইরকম লিখবা যে ধরো অক্সিলারি ভার্ব, রুলসটা এইভাবে লিখবা, ধরো অক্সিলারি ভার্ব রুলসটা এইভাবে লিখবা। রুলসটা তোমরা কিভাবে লিখবা? রুলসটা এরকম এইভাবে লিখবা যে প্রথমে লিখবা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে নট এর পরে প্রোনাউন সাবজেক্ট। এই কথাটা এইভাবে মনে রাখতে হবে, প্রোনাউন সাবজেক্ট হবে। দেখো সরি নট হবে না, দেখো অক্সিলারি ভার্ব প্রোনাউন সাবজেক্ট তারপরে নট হবে, তারপরে বাকি অংশ হবে, এইটা এই স্টাইলটা মনে রাখতে হবে সবসময়, এই স্ট্রাকচারটা সবসময় মনে রাখতে হবে এটা, এবং তোমরা ভুলেও যাবা। তোমরা 2 দিন পরে এই নিয়ম ভুলে যাবা, ডেফিনেটলি ভুলে যাবা, এই নিয়ম মনেই থাকবে না, 2 দিন পরেই ভুলে যাবা। দেখো প্রথমে হ্যাভ ভার্বে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসছি, তারপরে আমাকে একটা প্রোনাউন বসানোর কথা, প্রোনাউন বসাইছি,
তার প্রোনাউনের যে সাবজেক্টটা, এই যে প্রোনাউনের সাবজেক্ট বসাবো, তারপর একটা নট বসানো লাগবে, তারপরে বাকি অংশ যা আছে তাই লিখে দিতে হবে। এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরে এটা মুখস্থ করে রাখতে হবে। এখন যদি মনে না রাখো তাহলে তোমাদের দোষ। এখন খেয়াল করো নাউন, দেখো 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 এখানে এখানে ব্যাপারটা এইটা প্রোনাউনের ব্যাপারে এইরকম। আচ্ছা, তারপরে বলছে যে যে কিন্তু সংখ্যা ইজেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, ক্যান নট এগুলো নাউন এবং প্রোনাউন উভয়ের পূর্বেই বসতে পারে। আচ্ছা, কোনো ম্যাটার না। তাহলে এই রুলসটা কিভাবে উত্তর হইলো? প্রথমে হ্যাভ ভার্ব শুরুতে নিয়ে আসলাম, যেহেতু সাবজেক্ট প্রোনাউন, এই কারণে প্রোনাউনটা আগে লিখে তারপরে নট বসাবো, তারপরে ভিতরি বাকি অংশ যেভাবে ছিল সেভাবে লিখে দিলাম। আচ্ছা, আমরা পরবর্তীতে যেটা খেয়াল করব 57 নম্বরে, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। এইখানে কিন্তু ঘাপলা আছে। এই প্রশ্নটা সলভ করতে, এই প্রশ্নটা আচ্ছা এই প্রশ্নটা সলভ করতে পারবা তোমরা? উই আর প্রাউড, দেখো এই প্রশ্নটা সলভ করতে পারবা? উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এই প্রশ্নটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এই প্রশ্নটা উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এই প্রশ্নটা সলভ করো। এইটা একটু প্রশ্নটা আমাকে সলভ করে দেখাও, যে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, প্রশ্নটা একটু সলভ করে দেখাও। যারা পারবা একটু সলভ করো তো, চেষ্টা করো তো। এখানে চেষ্টা করো এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো। এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করো। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, তোমরা যারা আছো প্রশ্নটা সলভ করার চেষ্টা করো। তাহলে নিয়ম অনুযায়ী আমার কি হবে? উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স এর নিয়ম অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসলাম, তারপরে থাকলো উই, বাকি অংশ যেভাবে আছে সেইভাবে শেষ করে দিতে হবে। তাহলে এখন একটা অতিরিক্ত নট নিয়ে আসতে হবে। কারণ কি? এখন খেয়াল করো নটটা তুমি কোথায় বসাবা। দেখো, প্রথমে আটটা যে তুমি সামনে নিয়ে আসলা, এখানে আর সামনে নিয়ে আসছো, এখানেও নিয়ে আসছো, এখানেও, তাহলে 3টা অপশন হয়, বাকিটা হয় না। তারপরে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, উই, এখানেও সাবজেক্ট আছে, এখানে অতিরিক্ত নট আগে হবে না, কারণ আগে সাবজেক্ট, তারপরে এখানে না, এখানে হবে নট। আর উই নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আর ইউ নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, ঠিক আছে? আর ইউ নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। কনসেপ্ট বুঝতে পারছো কি? কনসেপ্ট বুঝতে পারছো? তারপরে আমরা রুল নাম্বার 4-এ 57 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তোমরা, তারপরে আমরা পরবর্তী নিয়মে যাব। হ্যাঁ, যে কমেন্ট করেছো ঠিক আছে, তোমরা আমাকে 57 নাম্বার পর্যন্ত বলো, তারপরে আমরা পরবর্তী নিয়মে যাব। 57 পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো, তারপরে আমরা পরবর্তী নিয়মে যাব। আমরা পরবর্তী নিয়মে যাব। দেখো, এখানে তোমরা বুঝতে পারছো কিনা আমি একটু জানতে চাই। ক্লিয়ার বলছে, বুঝেছি। ওকে, ঠিক আছে। উম্মে হালিমা বলছে ঠিক আছে, মাহি বলছে ক্লিয়ার, হ্যাঁ, রাহিমা বলছে ক্লিয়ার। আচ্ছা, কনসেপ্টটা সবার কাছে বুঝার মতো অবস্থায় গেছে, ভালো লাগছে। দেখো, তারপর দেখো, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ছাড়া, অন্য কোনো ভার্ব যদি থাকে তাহলে সাবজেক্টের পূর্বে একটা ডু ভার্ব বা ডু ডাজ ডিড আনতে হয়, তাহলে ভার্বটির সাথে নট যুক্ত হয়। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পূর্বে ডু ভার্ব, ডু ডাজ ডিড আনতে হয়। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পূর্বে একটি ডু ডাজ ডিড আনতে হয়। তাইলে তো এটা তো পড়াইছি, এটা এই নিয়ম তো উপরে পড়ায় আসছি রে ভাই। আচ্ছা, তাহলে এটা আনতে হয় পাস্ট ইনডিফিনিট ডিড এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, এক্ষেত্রে মূল ভার্বের পরে সর্বশেষ বেস ফর্ম বসে। তাহলে এই কনসেপ্টটা খুব চমৎকার। মানে এই যে বি ভার্ব, এই যে হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব, এগুলো একটাও থাকবে না এগুলো ছাড়া। দেখো, শি কুকস রাইস, এখানে হ্যাভ বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, মডাল ভার্ব নাই। তাহলে যদি না থাকে সেগুলো কি ইন্ট্রোগেটিভ করবা কেমনে? তো এই যে আমি তো একটু আগে পড়াইছি যে এই যে ভার্বের সাথে এস আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাজ ধরে নিতে হবে। এখন ডু ডাজ কি? এস আছে, এই কারণে ডাজ হবে কারেক্ট উত্তর। কারণ ডাজ কোথায় আছে? এক নম্বরে আছে, বাট এক নম্বরে যে আছে, এক নম্বরে এটা কেন উত্তর হলো না? ডাজ যে এক নম্বরে আছে, এক নম্বর কেন উত্তর হলো না? প্রথমে আমি ডাজ ধরে নিব, নেয়ার পরে আমাকে কি নিতে হবে? সাবজেক্ট ধরে নিতে হবে। নিলাম সি, সাবজেক্ট সি ছিল সেটাও নিলাম। এখন একটা নট যুক্ত হয় ভার্বের পূর্বে, তাহলে এই নটটা এক নম্বরে নাই দেখে এই কারণে নেই। তারপরে ভার্বের বেস ফর্ম কুক ছিল, বাট এক নম্বরে এই কারণে নটটা নাই দেখে হয় নাই। বি নম্বরে তো একেবারে সিস্টেমের বাইরে পড়ে গেছে। এবার ডাজের পরে নট, বাট এখানে বলছে কি, যে এখানে বলছে যে মানে প্রোনাউনের পরে নট বসে। বেসিক্যালি এইটা ভুল। এটা কিন্তু ভুল না, এইটা কিন্তু ভুল না, জাস্ট এই কারণেই ভুল।
প্রোনাউন যখন থাকবে তার পরে নটটা বসাবা। এখানে যদি নাউন থাকতো তাহলে কিন্তু আগে আগে ডাজেন্ট বসাতে হতো বা ডাজেন্ট বসাতে হতো, ঠিক আছে, শর্ট ফর্মটা বসাতে হইতো। নাউনের পূর্বে নট বসতো, এখানে নটটা বসতো না, নটটা বসতো। ব্যাপারটা হচ্ছে যে এখানে তুমি দুইটা উত্তর করতে পারো। তুমি এখানে শর্টকাট হিসেবে ডাজেন্ট ব্যবহার করতে পারো, ডাজেন্ট ব্যবহার করা যেতে পারে, বাট যদি তুমি একে পূর্ণাঙ্গ রূপ নট বসাও তাহলে তোমাকে অবশ্যই প্রোনাউনের পরে নটটা বসাতে হবে। এই কারণে সি নাম্বার ভুল হয়েছে, এই যে ডাজ সি নট। কিন্তু যদি তুমি বললো যে ভাই আমি এখানে ডাজেন্ট বসাবো, তাহলে এই নট এখানে না বসাই এখানে বসাতে পারতা। বুঝছো কি? এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটা অনেকে জটিলতা তৈরি করে। তোমরা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও, তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। আমরা আরো প্রশ্ন সলভ করবো। নাম্বার 59 নাম্বার প্রশ্ন সলভ করব। নাম্বার 59 সলভ করব। 59 কি বলছে যে হি ওয়েন্ট হোমে আমরা যেটা খেয়াল করব, হি ওয়েন্ট হোমের নিয়মটা আমরা যেটা খেয়াল করব, হি ওয়েন্ট হোমে যেটা খেয়াল করব, আমরা খেয়াল করি এখানে সাবজেক্ট হিসাবে কি আছে, সাবজেক্ট হিসাবে হি আছে, এবং ওয়েনটা হচ্ছে কি ভার্বের ভি2 ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ডিড হবে। কেন? কারণ ভার্বে ভি2 থেকে ডিড অক্সিলারি ভার্ব নাই যেহেতু ধরে নিতে হবে। তাহলে আমি একটা ডিড এখানে ধরে নিলাম। ডিড ধরে নেওয়ার পরে আমাকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হি বসালাম। বসানোর পরে আমি তারপরে নট বসাবো। কেন? কারণ প্রোনাউনের সাবজেক্ট, এই কারণে নট পরে। তারপরে কি এই ওয়েন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওয়েন ভার্বের বেস ফর্ম হচ্ছে গো, তারপরে হোমের জায়গায় থাকবে, এবং শেষে একটা কোশ্চেন মার্ক বসবে। এটা বুঝছো কিনা? নাম্বার 59 বুঝছো কিনা তোমরা বলো তো। নাম্বার 59 মাহমুদুল হাসান এম এস ক্লিয়ার বলছো। বাকিরা বলো যে নাম্বার 59 পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা। নাম্বার 59 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা। সুমন অধিকারী বলছে যে ক্লিয়ার। দেখো সুমন অধিকারী বলছে যে ক্লিয়ার, সুমন অধিকারী ক্লিয়ার। বাকিরা বলো যে সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। এই কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার। মোহাম্মদ নয়ন, আচ্ছা নয়ন আহমদ নয়ন বলছে যে ভাইয়া ক্লিয়ার। ওকে ভাইয়া ঠিক আছে ক্লিয়ার। ওকে রুমানা রহিমা বলছে ক্লিয়ার। ওকে রুমানা, ওকে উম্মে হালিমা বলছে ক্লিয়ার। উম্মে হালিমা ইদানিং ভালো ক্লাস করতেছে। আফিয়া আক্তার বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা কমেন্ট করেছো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা এখন পরবর্তীতে যাব, পরবর্তী রুলসে যাব। জি রাকিব ফয়সাল বলছে ক্লিয়ার, এনশিয়া বলছে ক্লিয়ার। সবার কাছে যেহেতু ক্লিয়ার, আমরা ইন্ট্রোগেটিভের পরবর্তী ইম্পারেটিভ যাব। ইম্পারেটিভ আসলে কি? আদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, নিষেধ বোঝাবে, এরকম বাক্য হলে হবে কি? ইম্পারেটিভ হবে আদেশ, নিষেধ, অনুরোধ। আচ্ছা এই ক্ষেত্রে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কি? সাবজেক্ট ইউ। অধিক ক্ষেত্রে ফাহিমা মাহাজাবিন ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি? সাবজেক্ট বেসিক্যালি উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে কি? সাবজেক্ট উজ্জ্ব থাকে। যারা ক্লাস করতে পারতেছো না, নেট আটকাচ্ছে, এটা তোমাদের নিজস্ব সমস্যা। এখানে আমার কোনো সমস্যা নাই। যারা ক্লাস করতে পারছো না, আমার কোনো সমস্যা নাই। আমার কোনো বিন্দুমাত্র সমস্যা নাই এখানে। তোমরা নিজেরাই বলো। বাকিরা কি শুনতে পাচ্ছ না? বাকিরা শুনতে পাচ্ছ না? তোমরা শুনতে পাচ্ছ কিনা? বাকিরা আশা করছি শুনতে পাচ্ছ। যারা ক্লাস করতে পারতেছো না তাদের এটা নিজস্ব সমস্যা। আচ্ছা ওকে, তাহলে যেটা বলছে যে আদেশ নির্দেশ এগুলো বোঝালে সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। অনুরোধ বোঝালে ভার্বের আগে প্লিজ বা কাইন্ডলি যোগ হয়। এটা মাথা। নেগেটিভের ক্ষেত্রে ডু নট দিয়ে শুরু হবে। আচ্ছা তাহলে নেগেটিভের ক্ষেত্রে ডু নট দিয়ে শুরু হবে, কারণ কি? আচ্ছা নেগেটিভে এখানে যে ডু নট দিয়ে শুরু হলো, কেন হলো? কারণ ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ, আর ইউ থাকলে তো ডু দিয়েই হয় রে ভাই। এটা খুব সিম্পল একটা ব্যাপার। আচ্ছা তবে কখনো কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সও ভার্ব দ্বারা শুরু হতে পারে, সাবজেক্ট উজ্জ্ব থাকে। এটা ব্যতিক্রম, এগুলো মাথায় রাখবে। যেমন থ্যাংক ইউ মানে আই থ্যাংক ইউ বা উই থ্যাংক ইউ। এই যে যে হোপ ইউ আর ওয়েল, যে আই হোপ বা উই হোপ ইউ আর ওয়েল, এগুলো কিন্তু সেন্স বুঝতে হবে। উইশ ইউ মানে কি? উইশ ইউ এভরি সাকসেস। যে ওয়েলকাম বা ওয়েলকাম বিলস হচ্ছে আমি তোমাকে ওয়েলকাম জানালাম। একটু বোঝার চেষ্টা করো তো। আমি যদি বলি যে থ্যাংক ইউ, এখন থ্যাংকটা কে দিছে? আমি দিছি না তুমি দিছো? আমি নিজে দিছি থ্যাংক ইউ। বুঝছো কি? লিমা স্যার, আচ্ছা আজকে ফার্স্ট ক্লাস। তোমরা যুক্ত হয়ে যাবে মেসেঞ্জার গ্রুপে। যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো আমাদের এই যে পেজে সার্চ করবা, ঠিক আছে? সার্চ করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। এই যে আমাদের পেজ সার্চ করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, যারা ক্লাসগুলো করতেছো বা ভবিষ্যতে করবা। তাহলে আমরা যেটা খেয়াল করতেছিলাম, তাহলে ডু নট বসবে হচ্ছে তোমার নেগেটিভ করতে গেলে, এবং আই থ্যাংক ইউ, উই থ্যাংক ইউ, এরকম হতে এই জায়গাটা ব্যতিক্রম। এটা মানে এগুলো অ্যাসার্টিভ। আচ্ছা
এটা জান রাখো বা রাইট ফর্ম ভাবে কাজে লাগবে বা অন্য জায়গায় কাজে লাগবে তোমাদের। হুইচ ওয়ান ইজ ন্যারেশনে কাজে লাগবে এটা বেসিক্যালি। হুইচ ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হয়েছে একটা, না এ নাম্বার হয় নাই, বি নাম্বার শুরু হয়েছে, সি নাম্বার হয় নাই, ডি নাম্বার হয় নাই। এখন কথা হচ্ছে ইউ তো উজ্জ্ব থাকতে হবে তাহলে ইম্পারেটিভ, তো উজ্জ্ব তো নাই, বি নাম্বারে উজ্জ্ব আছে। 61 নাম্বার কোনটা ইম্পারেটিভ, দেখো সবগুলোতে সাবজেক্ট আছে এই কারণে ভুল, সি নাম্বার। তারপরে বলছে যে এখানে বলছে যে যে রিকোয়েস্ট, অর্ডার, ফরবিড এগুলো থাকলে ইম্পারেটিভ হয়, আদেশ, অনুরোধ, নিষেধ বোঝালে ইম্পারেটিভ হয়। তারপর প্লিজ, এজ এ প্লিজ এটা কি অনুরোধ বোঝাইছে এবং ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ হবে। তারপর ডু নট লাভ অ্যাট দ্য পুয়ার, তাহলে এখানে দেখো ডু নট নেগেটিভ বাক্য এবং ভার্ব বেস ফর্ম আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তারপরে হচ্ছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, স্ট্যান্ড আপ, কারণ ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো তারপরে দেখো 66 পে ট্রিবিউট অফ দা, দেখো পে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা আচ্ছা সরি, ইম্পারেটিভ সেন্টেন্স ডি নাম্বার। তাহলে এখন আমরা যেটা মূল পড়াশোনা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারলা, এটা তোমাদের ন্যারেশনে কাজে লাগবে, খুবই হেল্প করবে তোমাদেরকে। ইম্পারেটিভ সেন্টেন্সে চিনতে পারলা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়া যায় না, পেজে মেসেজ দিবা, আমি তোমাকে হেল্প করব, ঠিক আছে? যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো না তারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, তাহলেই তো হলো। দেখো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের ব্যাপারটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি সেকেন্ড পারসন হলে ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দ্বারা শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা সেকেন্ড পারসন হলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি মূল ভার্ব দ্বারা শুরু হয়। অ্যাসার্টিভের সাবজেক্ট মূল ভার্ব দ্বারা শুরু হয়, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ বা নেভার যুক্ত হলে তাহলে ডু নট বা ডু নট, ডোন্ট অথবা নেভার প্লাস ভার্ব। আচ্ছা খেয়াল করো, ইউ শুড ক্লোজ দ্য ডোর, এখানে এরকম যদি বাক্য শুরু হয় অ্যাসার্টিভে, এটা ইম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট শুড দুইটাই বাদ যাবে, শুধু মেইন ভার্ব দিয়ে, খুব দুনিয়ার সহজ, যে সাবজেক্ট মেইন ভার্ব বাদ দিয়ে, মানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বাদ দিয়ে মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখে দিবা। 2 নম্বরে দেখো ইউ শুড নট টেল এ লাই, এই যে নট আছে তাহলে এখানে ডু একটা নিয়ে আসবা, তাহলে ডু নট টেল এ লাই, তাইলে তো হলো। নেগেটিভ করার জন্য একটা জাস্ট এতটুকু মনে রাখবা যে নেগেটিভ থাকলে জাস্ট ডু নট, আর ইউ শুড তো বাদ যাবে, ভার্ব থেকে শুরু হবে বাকি অংশ, নট থেকে শুরু হবে, নট থেকে বাকি অংশ, অতিরিক্ত একটা ডু নিয়ে আসবা। ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, ইউ মাস্টটা বাদ দিয়ে স্পিক দ্য ট্রুথ হয়েছে যে ইম্পারেটিভ, মানে এর মতো সহজ কোনো কিছু আছে নাকি? দেখো ইউ শুড নেভার হেট, আচ্ছা নেভার যেহেতু আছে তাহলে নেভার থেকে বাকি অংশ লিখে দিলে সেটা হচ্ছে তোমার ইম্পারেটিভ হয়ে যাবে। তো এটা খুব সহজ না, এটা খুব সহজ না? আচ্ছা খুবই সহজ। তারপরে দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টিভ ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে ইম্পারেটিভ সেন্টেন্সের লেট, সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম এবং মূল ভার্ব দ্বারা। আচ্ছা আচ্ছা খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে নট ব্যবহার করতে হয়। ওকে ওকে, অনেক আলাপ করছে, কি কি আলাপ করছে আমরা সবকিছু খেয়াল করি। অ্যাসার্টিভে বলছে যে হি প্লেস ফুটবল, বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং পারসন ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে, আচ্ছা ফার্স্ট থার্ড পারসন হি আছে, তাহলে ইম্পারেটিভ করার জন্য লেট নিয়ে আসতে হয়। আনলাম লেট, আনলাম লেট, এই যে লেট নিয়ে আসছি, তারপরে কি হয়েছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করতে হয়। কোন সাবজেক্ট? এই হি এর অবজেক্টিভ ফর্ম, এইটা বুঝলে আরো একটা চ্যাপ্টার ভালো বুঝবা। হি এর অবজেক্টিভ ফর্ম করতে হয়, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, লেটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সরি সরি এক্সট্রিমলি সরি, মানে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেটের পরে বসবে সেটা, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এটা হচ্ছে পরে বসবে, লেটের পরে বসবে, মনে থাকবে যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এটা লেটের পরে বসবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকলে প্রথমে লেট নিয়ে আসতে হয়, তারপরে ওই সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম বসাতে হয়, তারপরে বাকি ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ, প্লে ফুটবল, প্লে ফুটবল, এই প্লেসটা প্লে হয়ে যাবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র ভার্বের বেস ফর্মই দিয়েই বাক্য শুরু হবে, ঠিক আছে? এটা বুঝছো কিনা? পরবর্তীতে আমরা আরেকটা, যে হি শুড নট টেল এ লাই, এখানে এটা লাই বানানে ই হবে, তাহলে এখানে হি শুড নট যেহেতু আছে, তোমাকে কি করতে হবে, সাবজেক্ট সেকেন্ড পারসন থাকলে এক হিসাব। দেখো আগের বাক্যগুলোতে সকল সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ ছিল, এই কারণে শুধু সাবজেক্ট ভার্ব মানে বাদ দিয়ে তুমি করতে পারছো, কিন্তু এই বাক্যে সকল বাক্যে দেখো নিচের বাক্যগুলোতে কিন্তু সাবজেক্ট কিন্তু ইউ আর নাই, সাবজেক্ট হয়ে গেছে হি এবং উই, তাহলে ব্যাপারটা ভিন্ন, সাবজেক্ট হয়ে গেছে হি এবং উই, সেক্ষেত্রে আমাকে একটা লেট নিয়ে আসতে হবে, আনলাম, তারপরে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, তাহলে লেট আস, তারপরে শ্যাল বাদ দিয়ে গো আউটের জায়গায় করবা। নাবিলা ডাজ নট সিং এ সং, তাহলে নাবিলা প্রথমে, দেখো দেখো নাবিলার সিস্টেমটা হচ্ছে প্রথমে লেট বসাতে হয়, তারপরে এখন যেহেতু এটা নট আছে তাহলে ডাজ বাদ দিয়ে শুধু নটটা নিলা, লেট নট, তারপরে নাবিলা সাবজেক্ট রাখলা, তারপরে এই যে সিং এ সং রাখলা। এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা আমাকে বলো, যে যারা দেখতেছো এটা ক্লিয়ার কিনা।
এটা খুব সহজ আসলে, একেবারেই ইংরেজি গ্রামারে এর থেকে সহজ আসলে টপিক মনে হয় না আর আছে। খুবই সহজ। আমরা মানে আজকে এটা শেষ করে দিতে পারবো বলে আশা রাখছি। আজকে একটা শেষ করে দিতে পারবো বলে আশা রাখছি। তোমরা বলো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তীতে চলে যাইতে পারি। একটা প্রশ্ন আছে নাম্বার 67 এ, আমরা এই প্রশ্নটা যদি একটু সলভ করি। ইউ শুড লাভ ইওর কান্ট্রি, এটা ইম্পারেটিভ করতে গেলে দেখো উই শুড লাভ ইওর কান্ট্রি। দেখো সাবজেক্ট, আমরা এখানে কয়টা বিষয় চিন্তা করব যে সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে ইউটা বাদ দিলে হয়ে গেল। ইউ এবং শুড বাদ দিয়ে খালি মেইন ভার্ব থেকে বাকি অংশ। সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখে দিলে হয়। মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখে দিলে হয়ে যায়। তাহলে সাবজেক্ট যেহেতু ইউ নাই, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন মানে আই উই হি সি, সরি সাবজেক্ট যদি আই উই এবং হি সি এগুলো থাকে তাহলে লেট নিয়ে আসতে হবে। তাহলে লেট নিয়ে আসছে যেখানে সেটা কারেক্ট উত্তর হবে। উই এর অবজেক্টিভ ফর্ম আস হবে। আর লাভ লাভ থাকবে, এখানে লাভ আর হবে না, লাভ আওয়ার কান্ট্রি, লাভ আওয়ার কান্ট্রি। বুঝতে পারছো কি 67 নম্বরের এই রুলসটা বুঝতে পারছো? আমরা পরবর্তীতে যাব যে মে প্লাস অপটেটিভ। দেখো পরবর্তীতে বলছে যে মে প্লাস অ্যাসার্টিভ, মে প্লাস অ্যাসার্টিভ সমান হয় অপটেটিভ। আচ্ছা মে ইউ লাভলি লিভ লং। তাহলে এখানে খেয়াল করো 68 নম্বরে বলছে যে মে ইউ লিভ লং, খেয়াল করো 68 নম্বরে আমরা খেয়াল করব মে ইউ লিভ লং। তাহলে এইখানে যে ব্যাপারটা খেয়াল করতে হবে আমাকে দেখো এখানে মে একটা নিয়ে আসতে হবে। তাহলে মে কোথায় কোথায় আছে? এই যে দীর্ঘজীবী হও, অ্যাসার্টিভের এই যে এখানে অপটেটিভের ব্যাপারটা ইচ্ছা বা প্রার্থনা সূচক বোঝালে অপটেটিভ হয়। তাহলে এখানে কি বোঝাবে? ইচ্ছা বা প্রার্থনা। তাহলে অপটেটিভ সেন্টেন্স কি এক্সপ্রেস করে? এক্সপ্রেস প্রেয়ার অর ডিজায়ার। এক্সপ্রেস করে কি? প্রেয়ার অর ডিজায়ার। অ্যান অপটেটিভ সেন্টেন্স কি এক্সপ্রেস করে? প্রেয়ার অর ডিজায়ার এক্সপ্রেস করে। মনে থাকবে, অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স কি এক্সপ্রেস করে প্রেয়ার অর ডিজায়ার, ইচ্ছা এবং প্রার্থনা তোমার অ্যাসার্টিভ অপটেটিভ সেন্টেন্স তোমার এক্সপ্রেস করে। তাহলে মে হি নট সাফার, এটা কোন টেন্স? তোমার ডেফিনেটলি মে দ্বারা শুরু হইলেই অপটেটিভ। যে মে আল্লাহ, এই যে মে দ্বারা শুরু হইলেই অপটেটিভ। এখন মে দ্বারা শুরু হলেই অপটেটিভ, যেগুলো মে দ্বারা শুরু আছে সেটি। এখন এক্সক্লামেটরি সেন্টেন্স, ওই জায়গা থেকে কোনো জটিল আসে না, ন্যারেশন বুঝতে হয় আর কি। এক্সক্লামেটরি সেন্টেন্সটা আছে কোনো প্রকার বাক্যের মধ্যে আচ্ছা দিয়ে প্রবল অনুভূতি প্রকাশ হয়। এক্সক্লামেটরি কনসেপ্টটা এরকম যে তুমি অবাক হয়ে যাবে, ব্যাপারটা এরকম ব্যাপারটা থাকবে এক্সক্লামেটরি সেন্টেন্সটা। আচ্ছা দেখো কোন প্রকার এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে বাক্যের মধ্য দিয়ে প্রবল অনুভূতি প্রকাশ হয়। তো হোয়াট টাইপ অফ সেন্টেন্স? ইফ আই নিউ দিস বিফোর, এটা কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু অনেকেই জানে না, আজকে থেকে জানবে। এটা যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স অনেকেই জানে না, আজকে থেকে জানবে, ঠিক আছে? অনেকেই জানে না। দেখো সাবজেক্ট ইফ, উড দ্যাট, দেখো সাবজেক্ট সরি সেন্টেন্সে যদি ইফ অথবা উড দ্যাট দ্বারা শুরু হয় অথবা হ্যাড কুড ওয়ার ইত্যাদি দ্বারা শুরু হয় এবং সেটা যদি এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি চিহ্ন মানে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। দেখো ইফ দ্বারা শুরু হয়েছে এক্সক্লামেশন চিহ্ন আছে, তাহলে এটা এক্সক্লামেটরি হবে, ঠিক আছে? তাহলে 74 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বিগিনস উইথ এ কমপ্লিমেন্ট। তাহলে কোন সেন্টেন্সটা দেখো কমপ্লিমেন্ট দ্বারা বিগিনস উইথ এ কমপ্লিমেন্ট দ্বারা শুরু হয়? কমপ্লিমেন্ট দ্বারা শুরু হয় হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, কমপ্লিমেন্ট দ্বারা শুরু হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো মাথায় রাখতে হবে। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, যে হাউ সুইট এটা একটা কমপ্লিমেন্ট, যে কত মিষ্টি দ্য ম্যাঙ্গো ইজ। আচ্ছা আমরা এটা আসলে সলভ করব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি মূল আলাপ। এইখানে মূল আলাপ যেখানে যে ব্যাপারটা লাগবে আমরা এইটা সলভ করি একটু। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। সেন্টেন্সে যদি হোয়াট এবং দেখো প্রথমে হোয়াট এবং হাউ বসে। আচ্ছা সেন্টেন্সের শুরুতে হোয়াট এবং হাউ, এরপরে যথাক্রমে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর সাবজেক্ট ভার্ব ব্যবহৃত হয়, শেষে হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন বসে। তোমরা কিছু বুঝতেছো না, তোমাদের কিছু বোঝার দরকারও নাই। অ্যাডভার্ব বসবে ভেরি, মোস্ট, ইনডিড। এক্সক্লামেটরি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ আন থাকলে হট বসে, আর্টিকেল না থাকলে হাউ বসে। আচ্ছা অ্যাডজেক্টিভের পূর্বে এ আন থাকলে হট বসে, হটে আছে এ, আর ওই যে প্রশ্নে যদি এ থাকে অথবা এন থাকে তাহলে তুমি বসাবা হট, আর যদি না থাকে তাহলে বসাবা হাউ। এখন দেখো কনসেপ্টটা আমি তোমাদের নাম্বার 75 খেয়াল করো। বলছে যে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এখানে আমি হট বসাবো না হাউ বসাবো এটা আমি কিভাবে বুঝবো? কেউ কি বলতে পারবা? এখানে আমি হট বসাবো না হাউ বসাবো এটা আমি কিভাবে বুঝবো? কেউ কি বলতে পারবা আমাকে যে এখানে হট বসাবো না হাউ বসাবো এটা আমি কিভাবে বুঝবো? হট বসাবো না হাউ বসাবো এটা আমি বুঝবো কিভাবে? এটা আমি বুঝবো কিভাবে বলো? এখানে আমি হট বসাবো না হাউ বসাবো এটা আমি কিভাবে বুঝবো? এইখানে হট বসাবো না হাউ বসাবো আমি এটা বুঝবো কিভাবে?
হট এবং হাউ বসাবো, এটা কেমনে বুঝবো? দেখো হট এবং হাউ, যে হট বসাবো না হাউ বসাবো বোঝার সিস্টেম হচ্ছে, দেখো হট এবং হাউ বসানোর সিস্টেম, এই আর্টিকেল এ আছে এইটা দেখে এইখানে বলছে যে আর্টিকেল এ অথবা এন থাকলে হট বসাতে হয়। আমি এটা মনে রাখি যে হট বানানটায় এ আছে, এই কারণে আমি এখানেও এ আছে, আমি হট বসাবো। এই টেকনিকে আমি মনে রাখি। তাহলে এ নাম্বারটা হবে না, বি নাম্বারটা হবে না, সি এবং ডি হবে। এখন খেয়াল করো হবে। আচ্ছা খেয়াল করো, তো আমি হট যখন তুমি বসালা তখন কিন্তু এ তার এ থাকবে না। এখন কেন এ থাকবে না? এখন কেন এ থাকবে না? এ হয়ে যাবে এন। এখানে হোয়াট বসান এই 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 সেন্টেন্সে, কিন্তু অন্য জায়গায় না। আবার হোয়াট বসানোর পরে এ থাকবে না কেন? কারণ ভেরিটা তোমাকে বাদ দিতে হবে। যখন তুমি হট বসাবা তখন ভেরি বাদ দিতে হবে, কারণ এটা নিয়ম। যখন তুমি হট বসালা তখন ভেরি বাদ দিতে হবে, কারণ ভেরির কারণেই তুমি হটটা বসাইছো। আর হটে যে এখানে বসবে সেটা এর কারণে, ঠিক আছে? এর কারণেই হটটা, মানে ভেরি এবং এ একটা ম্যাটার। যদি ভেরি বাদ দাও তাহলে এটা কার সামনে পড়ে গেল? এক্সাইটিং এর সামনে। এক্সাইটিং এর সামনে পড়ে গেল না? তো এক্সাইটিং এর ইটা যেহেতু ভাওয়েল সাউন্ড দিতেছে, তো ভাওয়েলের সাউন্ড দিলে তো অ্যানই বসে, এই কারণে অ্যান বসছে। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে হট বসাবা, তারপরে তুমি যে ভার্বের পরে বাকি অংশ বসাবা। অ্যান এক্সাইটিং গেম বসালাম ভেরি বাদ দিয়ে, তারপরে তোমার সাবজেক্ট বসাবা, তারপরে ভার্ব বসাবা যে ক্রিকেট ইজ, তারপরে নোট অফ এক্সক্লামেশন দিবা। তোমরা এগুলো কয়েকবার মানে এই যে কয়েকবার যদি তুমি মানে এগুলো পড়ো না, একটু মনোযোগ দাও না, তোমার কাছে এগুলো জটিল হবে না। এগুলো আসলে এগুলো কোনো জটিল বিষয় না, এগুলো প্র্যাকটিসের বিষয়, এগুলো কোনো জটিল বিষয় না। আমরা দেখো নাম্বার ৭৬ যদি দেখি, হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। আচ্ছা এই যে মোস্টটা বাদ যাবে, মনে রাখবা ভেরি মোস্ট এই ব্যাপারগুলো যদি বাক্যে থাকে, ভেরি মোস্ট ইনডিড যদি বাক্যে থাকে অ্যাসার্টিভে, এই এক্সক্লামেটরি করার সময় এইগুলো বাদ যাবে। প্রথমে তোমাকে এখানে হট বসাতে হবে, আর্টিকেল দেখে বুঝছি, তাহলে সবগুলোতে আবার হট বসাইছে। আচ্ছা মোস্ট যদি বাদ দাও তাহলে আর্টিকেল এটা কার সামনে পড়লো? আনহ্যাপি এর সামনে পড়লো না? তো আনহ্যাপি এর ইউটা দেখো আন এর মতো ইউ এর মতো উচ্চারণ হলে এ হয়, যেমন ইউনিভার্সিটির সামনে এ হয়। কিন্তু আয়ের মতো উচ্চারণ হলে আনহ্যাপি আয়ের মতো উচ্চারণ হয়েছে, এখানে কি হবে? এন হবে। তো এই যে এইখানে তোমার যেহেতু মোস্ট বাদ দিলে, এখানে হইলো এন। আচ্ছা এন আনহ্যাপি লাইফটা বসাবো আমরা, প্রথমে হট বসালাম, তারপরে এন আনহ্যাপি লাইফ বসাবো, তারপরে কি সাবজেক্ট এবং ভার্ব। তাহলে হি লিডস, এখন লিডস এখানে হি লিডস, তারপরে এক্সক্লামেশন চিহ্ন জায়গায় থাকবে। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি আরো প্রশ্ন সলভ করাবো। তারপরে দেখো ইনডিড দিয়েও একটা নিয়ম দিছে, খুব চমৎকার প্রেজেন্টেশন। দেখো ম্যান ইজ ইনডিড এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন। তাহলে আমরা প্রথমে কি করব? দেখো এখানে হট বা হাউ বসাবো, সেটা ডিপেন্ড করবে আর্টিকেল আছে কিনা। যদি আর্টিকেল না থাকে তাহলে এক হিসাব। আচ্ছা ইনডিডটা তাহলে প্রথমে বাদ যাবে, আর্টিকেল যেহেতু আছে, বসাবো হট। তাহলে এই নাম্বারে হট নাই এই কারণে বাদ, দুই নাম্বারে নাই এই কারণে বাদ। এখন বাকি দুইটা থাকবে, হট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন। এখানে ওয়ান্ডারফুল ক্রিয়েশন, এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন আছে। তারপরে কি হবে? এখন এই যে ম্যান ছিল, দেখো এখানে দেখো এখানে দুইটাতে হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন এ ম্যান ইনডিটিস, হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন এ ম্যান ইনডিটিস, যে কোনো একটা আসলে উত্তর করলে হয়ে যাবে, ঠিক আছে? এ ম্যানটা আসলে নিয়ে আসছে ওরা, অপশনে যেভাবে আছে সেভাবে উত্তর করবা। আর ম্যান ইজ তো এই সাবজেক্ট ভার্ব শেষে বসাইলা। আচ্ছা মানুষ সত্যি এক বিস্ময়কর সৃষ্টি। আচ্ছা দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, এটা যদি এক্সক্লামেটরি করি, প্রথমে ভেরি বাদ দিব, তাহলে ভেরি বাদ দিলে হাউ বসবে, কারণ এখানে আর্টিকেল এ নাই। হাউ চার্মিং, হাউ এর পরে সরাসরি চার্মিংটা আসবে। হাউ চার্মিং দ্য সিনারি ইজ কারেক্ট উত্তর। কোথায় আছে হাউ চার্মিং দ্য সিনারি ইজ? এটা হবে না, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এই যে সি নাম্বার কারেক্ট উত্তর। বুঝছো কি? কোন কনসেপ্ট কি এখানে অস্পষ্ট আছে বলতো? এটার এখন উল্টাটা এখন করব আমরা, এখন এবার এটার উল্টাটা করব, একই স্টাইল উল্টাটা করব। দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দেখো আমরা উল্টাটা এইখান থেকে শুরু করব, এই নিয়মটাকে পড়ি। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বে উইশ ব্যবহৃত হলে উইশের পরবর্তী ভার্ব কুড, হ্যাড, ওয়্যার থাকলে এক্সক্লামেটরি উইশের পরিবর্তে ইফ বা উড ব্যবহার হয়। ইফ বা উড দ্যাট এর পরিবর্তে কুড, হ্যাড, ওয়্যার কে সাবজেক্ট এবং পূর্বে এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করা। আই উইশ আই ওয়্যার অ্যান আইডল টিচার, আই উইশ। আচ্ছা এখানে বলছে কি যে এগুলো যদি থাকে, উইশ থাকে, উইশের পরিবর্তে ইফ অথবা উড দ্যাট ব্যবহার হয়। দেখো এই যে উইশের পরিবর্তে ইফ অথবা
উড উড দ্যাটের পরিবর্তে কুড বা উইশের পরিবর্তে ইফ বা উড, আর ইফ বা উড দ্যাটের পরিবর্তে কুড বা হ্যাড বা আচ্ছা এখানে খেয়াল করো এখন আছে কি উইশ, তাহলে তোমাকে ইফ নিয়ে আসতে হবে, আসলা তারপরে কি করতে হবে ইফ আই ওয়ার এই বাকি অংশ ইফ আই ওয়ার এই বাকি অংশ উইশের পর থেকে ইফ আই ওয়ার অ্যান আইডল টিচার, এটাই কারেক্ট উত্তর। মানে পরবর্তী ভার্ব ব্যাপারটা হচ্ছে যে এটা কোনো জটিল বিষয় না, জাস্ট একটা ইফ নিয়ে আসতে হবে, এইরকম যদি থাকে বাক্যে এরকম থাকলে ওই অংশটা বাদ যে ইফ বসাবো, বাকি অংশটা দিয়ে এক্সক্লামেশন বসাই দিবা। এরপর দেখো এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এর ব্যাপারটা আছে। এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম, সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকে এবং সেন্টেন্সের প্রথমে বসে, সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকে এবং সেন্টেন্সের দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিবর্তন করার নিয়ম আছে, সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকে এবং সেন্টেন্সের প্রথমে বসে, সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত থাকে এবং সেন্টেন্সের কি প্রথমে বসে, সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত থাকে এবং সেন্টেন্সের প্রথমে বসে, সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকে এবং সেন্টেন্সের প্রথমে বসে। আচ্ছা কি বলতেছে কিছুই বুঝতেছি না, কিচ্ছু বোঝার দরকার নাই ভাই, তোরা শুধু আমার এখানে দেখ, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, কি করতে হবে আমি বলতেছি, এই হোয়াট যে ছিল না এই হোয়াটটা উঠে দিলে এই আর্টিকেল এবং এই যে অ্যাডজেক্টিভের মাঝে একটা ভেরি বসাই দিবা, এই যে হোয়াট যে বাদ দিয়ে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝে একটা ভেরি বসাই দিবা, তাহলে দিলা বসাই, এখানে কোথায় আছে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝে ভেরি বসাই দিবা। এখন দেখো আর্টিকেল এখানে এখানে না, আচ্ছা ইট ইজ ভেরি নাইস, এখন আর্টিকেল আবার এখানে নাই, এখানে একটা মিস্টেক করে গেছে কি জানো, যেই উত্তরটাই হবে সেখানে একটা আর্টিকেল হবে, যদি আমি সি নাম্বার আর্টিকেল উত্তর নেই সি নাম্বারেও আর্টিকেল হবে, যদি আমি এ নাম্বার উত্তর নেই এ নাম্বারেও আর্টিকেল হবে, এটা আর্টিকেল মিস্টেক করে দিছে। দেখো ইট ইট ইজ, কারণ প্রথমে সাবজেক্ট ভার্বটা আমাকে শুরুতে নিয়ে আসতে হবে, কারণ আগের নিয়মে কি সাবজেক্ট ভার্ব শেষে নিয়ে গেছিলাম না, আগের নিয়মে সাবজেক্ট ভার্ব শেষে, তোমরা ধারাবাহিক ক্লাস দেখলে বুঝতে পারবা, সাবজেক্ট ভার্ব আগের নিয়মে আমরা শেষে নিয়ে গেছি, ওই সাবজেক্ট ভার্ব শুরুতে নিয়ে আসলাম, তারপর আর্টিকেল এর জায়গায় রাখলাম, এই যে আর্টিকেল এবং এই যে নাইস অ্যাডজেক্টিভের মাঝে একটা ভেরি ছিল ওইটা উঠাই দিছিলাম আগের নিয়মে, সেই ভেরিটা এখানে বসাবো, তারপরে নাইস বসাবো, তারপরে সিনারি বসাবো, এইটা হলো অ্যাসার্টিভ। এখন যদি না বোঝো এই জায়গার রুলস গুলো পড়বা, আমি আরো যে হাউ বিউটিফুল নাইট ইজ, দেখো হাউ বিউটিফুল নাইট ইজ, তাহলে এখানে খেয়াল করো এখানে নাইট ইজটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, তাহলে নাইট ইজটাকে শুরুতে নিয়ে আসবো, তাহলে নাও নাইট ইজ আর হাউটা বাদ যাবে, আর বিউটিফুল বিউটিফুলের জায়গায় বসবে। দেখো এখন এখন বিউটিফুলের জায়গায় বসলে আর একটা নিয়ম কি ছিল, এই যে তুমি হাউটা বাদ দিলা, হাউটা বাদ দিলে আমাকে একটা ভেরি বসাইতে হবে না, হাউটা বাদ দিলে একটা ভেরি বসাইতে হবে না, এই কারণে ডি নাম্বারটা উত্তর হয় নাই, এই কারণে বি নাম্বার উত্তর হয়েছে। ঠিক আছে, তো যারা খুব চমৎকার ভাবে এটা উত্তর করতেছিল তাদের ভুল, কারণ হাউ এবং হট এর পরিবর্তে তো ভেরি বসাচ্ছি আমরা, কারণ আবার ভেরি উঠাই দিয়ে হাউ এবং হট বসাচ্ছি, তাহলে ওইটা কেন বসবে না বলো, তাহলে এটা বুঝছো কিনা। এখন আমরা পরবর্তীতে যাই এক্সক্লামেটরি সেন্টেন্সে, এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখো পরবর্তীতে আমরা যাই এক্সক্লামেটরি সেন্টেন্সে, বলছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হ্যাড কুড ওয়ার দ্বারা আরম্ভ হয় তাহলে সেন্টেন্সের প্রথমে আই উইশ এখানে আই উইশ আছে, এই কথাটা আই উইশ বসিয়ে এটা আই উইশ এবং সাবজেক্ট ভার্ব পুনঃস্থাপন করে নোটে আসা, এটা খুব সহজ। যেমন ওয়ার আই এ কিং, এটা কিন্তু এক্সক্লামেটরি, অনেকে এটা বোঝে না, অনেকে অক্সিলারি ভার্ব শুরুতে দেখে মনে করে কি, অনেকে অক্সিলারি ভার্ব শুরুতে দেখে মনে করে যে না এটা মনে হয় হবে না, ওয়ার আই কিং অনেকে এখানে অক্সিলারি ভার্ব শুরুতে দেখবে এবং মনে করবে ওয়ার আই কিং এ অক্সিলারি ভার্ব শুরুতে দেখবে এবং অনেকেই মনে করবে যে এইটা হচ্ছে মনে হয় ইন্ট্রোগেটিভ, কিন্তু না এখানে এক্সক্লামেশন চিহ্নটা দিয়ে বোঝা যাচ্ছে যে না এটা ইন্ট্রোগেটিভ না, এটা ইন্ট্রোগেটিভ না, এটা কি এটা এক্সক্লামেটরি। তাহলে প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি নিয়ে আসলাম হচ্ছে ওয়ার, রাইট, প্রথমে আমি নিয়ে আসলাম হচ্ছে ওয়ার, ওয়ার এটা নিয়ম, মানে যেটা আছে সেটা নিয়ম, তো ওয়ার আই এ কিং এই ওয়ারটাকে আমার প্রথমে যে ছিল সেই ওয়ারটাকে আমি বাদ দিব, বাদ দিয়ে কি করব ওয়ার এর পরিবর্তে আই উইশ বসাবো, এটা মুখস্থ জাস্ট, আই উইশ থাকলে ওয়ার বসাবা বা হ্যাড বসাবা, এরকম একটা সিস্টেম, হ্যাড বা কুড ওয়ার হ্যাড কুড এগুলো বসাবা, আবার উল্টাটা মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে ধরো আই উইশ আছে, আই উইশ থাকলে তুমি বসাবা ওয়ার, ওয়ার দিয়ে শুরু করতে পারো অথবা হ্যাড দিয়ে শুরু করতে পারো, কুড দিয়ে শুরু করতে পারো, যখন যেটা লাগবে। আবার তাহলে ও যে যদি ওয়ার হ্যাড বা কুড থাকে তাহলে আই উইশ বসাবা, মানে উল্টা এপাশটা ওপাশ, তাহলে হ্যাড আই দা উইংস অফ এ বার্ড, তাহলে এখানে আই উইশ ধরবা মুখস্থ একটা, তাহলে আই উইশ যেখানে আছে সেটি উত্তর, বাকিগুলো ভুল, আই উইশ ধরবা, বাকিটা বাকি অংশটা জাস্ট হ্যাডের পরিবর্তে আই উইশ বসালাম, এখানে ওয়ারের পরিবর্তে আই উইশ বসালাম, বাকি অংশ মতো ফিনিশ করে দিলাম। এগুলো প্রশ্ন সলভ করলে জীবনে কেউ কোনোদিন মানে আটকাবা না, এইগুলো যদি প্রশ্ন তোমরা সলভ করো জীবনে কোনোদিন তোমরা এগুলো আটকাবা না। ঠিক আছে, পরবর্তীতে আমরা
পরবর্তীতে খেয়াল করি আমরা, পরবর্তীতে বলছে যে কি, পরবর্তীতে আমরা খেয়াল করি ইফ অথবা উড দ্যাট যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সে ইফ অথবা উড দ্যাটের পরিবর্তে আই উইশ ব্যবহার। দেখো ইফ অথবা উড দ্যাট যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সে ইফ অথবা উড দ্যাটের পরিবর্তে আই উইশ ব্যবহার করে নোট অফ এক্সক্লামেটরি উঠিয়ে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করা হয়। বলছে কি ইফ অথবা উড দ্যাটের এক্সক্লামেটরি সেন্টেন্সে ইফ অথবা উড দ্যাটের পরিবর্তে আই উইশ ব্যবহার করতে হবে, ওই একই আলাপ। ইফ আই হ্যাড, তাহলে ইফ অথবা ইফের পরিবর্তে বসাবো আই উইশ। তারপরে কি বলছে, বাকি অংশ সেম ভাবে ভাই ফিনিশ করে দিবা, আই হ্যাড ডাইড দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিবা, সরি মানে ফুল স্টপ দিয়ে দিবা। এখন এই পর্যন্ত কারোর কোনো 83 নাম্বার পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমরা পরবর্তীতে ইয়োর টার্নগুলো সলভ করে আজকের মতো বিদায় হব। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, এটা এগুলো যেগুলো সলভ করাইছি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা এমনি বুঝে যাবা। ইম্পারেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ করতে বলছে, এটা আমি আগে নেগেটিভ করাই দেই তোমাদেরকে। এটা নরমালি নেগেটিভ হবে, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স ভি2, তাহলে আমাকে একটা ডিড ধরে নিতে হবে। এখন দেখো এখানে ডিড যদি ধরে নেই, এখানে আবার প্রতিটা ভার্ব চেঞ্জ করছে, প্রতিটা ভার্ব এখানে নরমালি নেগেটিভ করার আগে আমরা পড়বো। আচ্ছা, হি ট্রাইড হিজ বেস্ট, এখানে হি ট্রাইড হিজ বেস্টে আমরা যদি নেগেটিভ করি তাহলে হি এর জায়গায় থাকবে তাহলে ভি2। আমরা একটু খেয়াল করি ভি2 আছে, তাহলে আমরা ডিড ধরে নিব, তাহলে আমরা ডিড ধরে নিলাম। নেগেটিভের জন্য একটা আমাকে নট ধরে নিতে হবে। আচ্ছা, নট ধরে নেওয়ার পরে হিজ বেস্টটা নটের পরে আমাকে ট্রাই রাখতে হবে। এখন এই যে হিজ বেস্টটাকে এ লিটল করে দিতে হয়েছে, এখানে এ নাম্বার অপশনটা কারেক্ট উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এইটা আপাতত এইটা উত্তর দিলাম, বাট আমি একটু দেখবো এই প্রশ্নটা 86 নাম্বার প্রশ্নটা, তারপরে উত্তর দিব। হি ডিড নট ট্রাই এ লিটল, মানে সে আসলে হি ট্রাইড হিজ বেস্ট, সে তার মানে সর্বোচ্চ পরিশ্রম করছে, সে কম চেষ্টা করে নাই। এখন আমি এটা দেখবো, তারপরেও এই প্রশ্নটা আমি দেখবো, এই প্রশ্নটার উত্তর আমি এখন দিব না। নাম্বার 86 আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, এই প্রশ্নটার উত্তর দেখে আমি আগামী দিনের ক্লাসে তোমাদেরকে 86 নাম্বার কোশ্চেন দিয়ে দিব উত্তর। তারপরে আমরা পরবর্তীতে যাব কোনটা এক্সক্লামেটরি। আচ্ছা, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, তাহলে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, হোয়াট জিতে এখানে একটা নোট অফ এক্সক্লামেশন, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, ইট ইজ উজ্জ্ব আছে, তো অ্যাসার্টিভ করতে বলছে, তোমাকে ইট ইজ ধরে নিতে হবে, যে কারণ আইডিয়ার সাথে ইটই ধরে, তাহলে ইট ইজ, হোয়াট বাদ গেলে ভেরি আসবে, এক্সেলেন্ট আর এন এর আগে, ইট ইজ এ ভেরি এক্সেলেন্ট আইডিয়া, এই নাম্বার কারেক্ট উত্তর। হোয়াট ইজ ইউর নেম, এটাকে বলছে যে ড্যাশ সেন্টেন্স, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কারণ হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং অক্সিলারি ভার্ব আছে শুরুতে, কোশ্চেন মার্ক আছে। তারপরে 89 নম্বরের প্রশ্ন কি করছে, যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট হানিফ ট্রাইড হিজ বেস্ট ইন দ্য ফাইনাল এক্সাম। আচ্ছা, এখানে দেখো এভরিবডি থাকলে কি বসাতে হয়, এভরিবডি থাকলে নোবডি বসাতে হয়, তাহলে বাকিগুলোতে একটাতেও নোবডি দেয়া নাই, আর অ্যাডমিটের পরিবর্তে ডিনাই বসবে, ওটার বিপরীত, ডিনাইজ দ্যাট হানিফ ট্রাইড হিজ বেস্ট ইন দ্য ফাইনাল এক্সাম, বাকিটা কিছু করতে হবে। 90 নম্বর প্রশ্নে দেখো ইম্পারেটিভ কোনটা, এটা তো ভার্ব দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ ভাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ম্যান ইজ মর্টাল, এটা নেগেটিভ হচ্ছে, দেখো ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান ইজ নট ইমমর্টাল হইতে পারতো, অর্থাৎ দেখো ম্যান ইজ মর্টালের এটা ম্যান ইজ নট ইমমর্টাল হইতে পারতো। এই যে এখানে এই উত্তরটা এইভাবে, এখানে যদি একটা নট দিত যে মানুষ মরণশীল নয়, এরকম ইমমর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল, ঠিক আছে। আর আরেকটা করা যায়, এই যে এখানে যেটা করছে, আরেকটা যেটা করা যায় যে তোমার আরেকটা যেটা করছে অর্থের দিক থেকে, যে নো ম্যান ইজ ইমমর্টাল, মানে কোনো মানুষই আসলে মৃত্যু ছাড়া না, তা প্রত্যেকেই মরতে হবে। এই যে পরের উত্তর দেখো, এই যে ম্যান ইজ নট ইমমর্টাল, এই যে আমি যেটা বলছিলাম, মানে নরমালি জাস্ট নিয়মগুলো কিন্তু আগে পড়াইছি গতদিন, মানে অর্থ ঠিক রেখে যে মর্টালের এই অ্যাডজেক্টিভটার বিপরীত অর্থ করে দিতে হবে, জাস্ট নট যুক্ত করে। তারপর বলছে হাউ ফার ইজ দ্য ট্রেন স্টেশন, এটা এই যে হাউ ফার ইজ দ্য ট্রেন স্টেশন অক্সিলারি ভাবে এবং কোশ্চেন মার্ক দেখেই তো বোঝা যায় এক্সক্লামেটরি। আচ্ছা, এটা কোনটা হবে, সরি এক্সক্লামেটরি, কোশ্চেন মার্ক দেখলে ইন্ট্রোগেটিভ হবে, কোশ্চেন মার্ক মানে ইন্ট্রোগেটিভ। আচ্ছা, তারপরে দেখো এখানে কোশ্চেন মার্ক আছে, ইন্ট্রোগেটিভ ছাড়া কোনো উত্তর হবে না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা সবাই জানে। তারপরে দেখো হোয়াট এ ডেলিসিয়াস মিল, এটা তো মুখস্থ পড়া, হোয়াট এ ডেলিসিয়াস মিল, এটা দেখো এই যে এক্সক্লামেশন চিহ্ন আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। আচ্ছা, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট আমরা কখন বসাতাম, নাথিং বাট আমরা বসালাম বস্তুর ক্ষেত্রে আমরা নাথিং বাট বসাতাম, রাইট। তা এইরকম ব্যাপারটা ছিল না,
তাহলে এখানে বলছে ইন্ট্রোগেটিভ করতে। আচ্ছা এইখানে অপশন অনুযায়ী ইন্ট্রোগেটিভ তোমরা করবা, ঠিক আছে? এখন এই প্রশ্নটা অপশন অনুযায়ী ইন্ট্রোগেটিভ করে দিতে হবে। এখন সবগুলো অপশন ব্যাক। এইখানে এই প্রশ্নটা আমি একটু পেন্ডিং রাখলাম তোমাদের কাছে। 98 নাম্বার কোশ্চেনটা আমি এখন উত্তর দিব না, আমি একটু আরো পরে তারপরে হচ্ছে উত্তর দিব। 99 নাম্বার, হোয়াট এ ফুল হি ইজ। হোয়াট এ ফুল হি ইজ, হোয়াট এ ফুল হি ইজ এ এইখানে প্রশ্ন অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে হি ইজ শুরুতে নিয়ে আসি। হি ইজ এ ভেরি ফুল, হি ইজ এ ভেরি ফুল কোথায় আছে? আচ্ছা এখানে ভেরি ফুল কেন হবে না আমি এখানে বুঝতে পারছি। এই যে আর্টিকেলের পরে ফুল, আর্টিকেলের পরে যখন ফুল থাকবে মানে ফুলটা এটা নাউন। আর মনে রাখবা এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে যখন নাউনের সামনে বসাতে হয় গ্রেট, নাউনের সামনে গ্রেট বসাতে হয়, অ্যাডজেক্টিভের সামনে ভেরি। তো এখানে তো ফুলটা নাউন আছে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, তাহলে এখানে তোমাকে বসাতে হবে কি? এখানে তোমাকে অবশ্যই বসাতে হবে গ্রেট, কারণ গ্রেট এটা নিয়ম, এটা আমি তোমাদেরকে পড়াই নাই। হি ইজ এ গ্রেটফুল হবে ডি নাম্বার কারেক্ট উত্তর, বুঝছো কি? এটা ক্লিয়ার? আমরা পরবর্তীতে 100 নাম্বার প্রশ্নে যাই। নেভার টেল এ লাই, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ ক্লোজ দ্য ডোর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লং লিভ, লং লিভ হচ্ছে অপারেটিভে যে তোমাকে একটা প্রার্থনা করতেছি, আচ্ছা লং লিভ ইউ আওয়ার প্রেসিডেন্ট। আচ্ছা তারপরে দেখো এটা তো তোমরা হাউ চার্মিং, এটা এক্সক্লামেটরি, এগুলো সহজ প্রশ্নগুলো সলভ। অল মেন মাস্ট ডাই, এই যে মাস্ট থাকলে কি বসে? এই যে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, এরকম একটা নিয়ম পড়ছিলাম না? আচ্ছা এখানে দেখো, এখানে প্রত্যেক মানুষে অবশ্যই মারা যাবে, আমি এখানে অর্থ করে তোমাকে এটা সলভ করে দিব। প্রত্যেক মানুষেই অবশ্যই মারা যাবে। তো নো ম্যান উইল নেভার ডাই, কোনো মানুষই যে কোনো মানুষই কখনো মারা যাবে না। আচ্ছা নান বাট অল ম্যান ডাই, আচ্ছা নান বাট এখানে বসার কোনো কারণই নাই, নান বাট এই স্টাইলের কোনো কোশ্চেনে না। নাথিং বাট তো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। আর এখানে অল ম্যানের জায়গায় নান ক্যান অ্যাভয়েড ডেথ, মানে কেউ আসলে মৃত্যুকে অ্যাভয়েড করতে পারে না, বা অবশ্যই সবাইকে মরতে হবে, এই কারণে ডি নাম্বার নেগেটিভ কারেক্ট উত্তর। বি জাস্ট অ্যান্ড, আচ্ছা এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, নিচের কোনটা? এগুলো কোনো প্রশ্ন হইতে পারে না। আচ্ছা ডিড হি এনিমোর ইন দ্য রুম, এটা অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে প্রথমে ডিডটাকে বাদ দিয়ে এখানে সিটাকে স বানাই দিয়ে, আর দেখো দেখো ডিডটাকে বাদ দিবা, আর এনিওয়ান, নো ওয়ানের পরিবর্তে এনিওয়ান হয়, নো ওয়ানের পরিবর্তে নো ওয়ানের পরিবর্তে এনিওয়ান হয়, নো ওয়ানের পরিবর্তে এনিওয়ান হয়। তাহলে এজ এ নো ওয়ানের পরিবর্তে দেখো নো ওয়ানের পরিবর্তে কি হয়? নো ওয়ানের পরিবর্তেই বেসিক্যালি এনিওয়ান হয়েছিল, তাহলে এনিওয়ানের পরিবর্তে নো ওয়ান হবে। বাকি অংশ বাকি অংশ। এখন কথা এটা কিভাবে করলাম? কারণ এই যে এটা কিভাবে করলাম, এইটা কিভাবে করলাম, কারণ এইটা কিভাবে আমরা করছি বলতে পারবা? কারণ একটু আগে আমি একটা রুলস পড়াইছিলাম, একটু আগে একটা রুলস পড়াইছিলাম, সেই রুলসটা তোমাদের মনে আছে কিনা জানি না, ওই রুলসটা একটু দেখে নিবা, তাহলেই আশা করছি এটা ক্লিয়ার হবে। আমরা পরবর্তী নিয়মে যাই। অনলি দা মুন ওয়াজ ভিজিবল, যে শুধুমাত্র মুনটাই হচ্ছে ভিজিবল মানে দৃশ্যমান, তাহলে অনলি যদি বস্তুকে মডিফাই করে তাহলে বসে নাথিং বাট, এই কারণে নাথিং বাট যুক্ত অপশন যেটা আছে সেটাই কারেক্ট, বাকিগুলো ভুল। তাহলে সি নাম্বার কারেক্ট উত্তর। আমি প্রথম দিন এটা পড়াইছি। আচ্ছা কোনটা ইম্পারেটিভ মুডে আছে, কোনটা ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়েছে সেটাই ইম্পারেটিভ মুডে আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো আসলে খুব সহজ প্রশ্ন, আসলে এই প্রশ্নগুলো সলভ করানোর কিছু। হি ইজ এ গ্রেট স্কলার, তাহলে এটাকে ইন্ট্রোগেটিভ করতে গেলে ইজটা শুরুতে নিয়ে আসতে হবে, নিয়ে আসলা, তাহলে ইজ শুরুতে নিয়ে আসে একটা নট বসাতে হবে। কিন্তু যে এটা কেন করতে হয় জানো? মানে একটা সংশয়, মানে অর্থ কিন্তু ঠিক রাখতে হয়। ইজ হি নট এ গ্রেট স্কলার, সে কি গ্রেট স্কলার নয়, মানে এইভাবে বলতে হয় কথাটা, যে সে কি গ্রেট স্কলার নয়, মানে অবশ্যই সে গ্রেট স্কলার, ঠিক আছে? তো এরকম এই কারণে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসতে হয়, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় রাখতে হয়, তারপরে যেহেতু সাবজেক্টটা প্রোনাউন, এই কারণে নটটা পরে দিয়ে বাকি অংশ ফিনিশ করে দিতে হয়। 113 নাম্বার, হি হ্যাজ এ কাপ অফ টি এভরি ডে, হি হ্যাজ এ কাপ অফ টি এভরি ডে, এই নিয়মটা হচ্ছে হি হ্যাজ এ কাপ অফ টি এভরি ডে, অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসে, অক্সিলারি ভার্ব এখানে একটা নট বসাতে হবে, হ্যাজ শুরুতে। আচ্ছা সরি এখানে অন্যভাবে উত্তরটা করছে, আচ্ছা এইভাবে আমি উত্তরটা তোমাদেরকে করে দিতেছি 113 নাম্বারে। দেখো এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে উত্তরটা করছে এইভাবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু বা ডাজ হতে পারে, এখন যেহেতু হ্যাজ সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার এই কারণে ডাজ ধরে নিছে, এবং একটা নট ব্যবহার করা যায়, ডাজেন্ট এইভাবে লেখা যায়, তারপরে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় নিছে, আর এই হ্যাজ ভার্বে বেস ফর্ম বসাইছে হ্যাভ, কারণ এটাকে করতে হবে, কারণ এখানে যে তুমি এই যে সিঙ্গুলার সিস্টেমটা সামনে নিয়ে গেলা, তার এই কারণে এখানে হয়েছে হ্যাভ এ কাপ অফ টি অ্যাজ এ টি এভরি ডে। আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, এটাও ওই একই স্টাইলে করবা, যে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে ডিড ধরে নিতে হবে, অক্সিলারি ভার্ব ডিড ধরে নিলা, আর তারপরে সাবজেক্ট বসালা, তারপরে নট বসাতে হবে, তারপরে এই যে হ্যাড ভার্বে বেস ফর্ম হ্যাভ। এখন কথা হচ্ছে এইটা কেমনে, আমি একটা নিয়ম পড়াইছিলাম,
আমি একটা নিয়ম পড়াইছিলাম, কি নিয়মটার কথা মনে আছে? যে হ্যাবের পরে নিয়ম পড়াইছিলাম কি, যে হ্যাবের পরে যদি একটা নিয়ম পড়াইছিলাম যে হ্যাবের পরে যদি কি থাকে, হ্যাবের পরে যদি ভি3 থাকে ওইটা পাস্ট পারফেক্ট, আর যদি ভি3 না থাকে তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট। দেখো সরি প্রেজেন্ট পারফেক্ট। হ্যাবের পরে যদি ভি3 থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাডের পরে যদি ভি3 থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট। হ্যাডের পরে ভি3 হলে পাস্ট পারফেক্ট, হ্যাবের পরে ভি3 হলে প্রেজেন্ট পারফেক্ট। আর এই যে ভি3 যদি হ্যাডের পরে না থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্টে। ধরো হ্যাবের পরে ভি3 নাই, ভি3 যদি নাই থাকে তাহলে ওইটা হইলো হ্যাবের পরে ভি3 না থাকলে ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা আর হ্যাডের পরে ভি3 না থাকলে ওইটা হইতেছে সরি হ্যাবের পরে, আমি আবারও খুব চমৎকার ভাবে বলতেছি, ভাবনা চিন্তা বেশি হয়ে গেছে। দেখো যদি হ্যাবের পরে ভি3 থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? হ্যাবের পরে ভি3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাডের পরে ভি3 থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট। এটা আমি লিখে দিতেছি তাহলে ঝামেলা হবে না। আর তারপরে হ্যাবের পরে ভি3 থাকলে আচ্ছা হ্যাবের পরে ভি3 না থাকলে এইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাবের পরে ভি3 না থাকলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাবের পরে ভি3 না থাকলে। আর হ্যাডের পরে ভি3 না থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এই কনসেপ্টটা বুঝছো কিনা? এটা আরো সহজে বেসিক ভালো থাকলে এটা এইভাবে বোঝানোর কোনো প্রয়োজনে পড়ে না। এইভাবে বোঝানোর প্রয়োজনে পড়ে না, তোমরা এটা এইভাবে নোট করে রাখবা, যে এইভাবে নোট করে রাখবা, ঠিক আছে? আচ্ছা আমরা আমরা এটা আমিও এই যে এই বিষয়টা ভার পড়াতে গিয়ে খুব ক্লিয়ার করছিলাম, এই কারণে আজকে এটা ক্লিয়ার করতেছি না, আর বেশি ক্লিয়ার করতেছি না। ভার পড়াতে গিয়ে ক্লিয়ার করছিলাম 114 এই কারণে। 115 দেখো অনলি এ হাই স্কুল, অনলি যখন থিংকে মডিফাই করবে, অনলি যখন আচ্ছা দেয়ার ইজ অনলি এ হাই স্কুল এট সাতক্ষীরা। আচ্ছা এইখানে অপশন অনুযায়ী দেখো এইখানে একটা স্কুল যে আছে সেটাকে বোঝাচ্ছে, তো অনলিটা যখন সংখ্যাবাচক কাউকে মডিফাই করে হয় নট মোর দেন অথবা নট লেস দেন, তাহলে অনলি জায়গায় দেয়ার ইজ নট মোর দেন অথবা নট লেস দেন এ হাই স্কুল এট সাতক্ষীরা হবে। বুঝছো? নট মোর দেন সংখ্যাবাচক একটা হাই স্কুলকে বোঝাচ্ছে, এই কারণে। এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি পরে নোবডি বসবে, কিন্তু ভার্ব চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো এভরিবডি পরে যে নোবডি বসাও, এভরিবডি পরে যে দেখো নোবডি যদি বসাও তাহলে হেড হয়ে যাবে লাইক। কারণ কি, অর্থ চেঞ্জ করা যাবে না, প্রত্যেকেই ঘৃণা করে একজন মিথ্যাবাদীকে, কিন্তু নোবডি যখন বসো যে কেউ পছন্দ করে না একজন মিথ্যাবাদীকে, অর্থ কিন্তু একই থাকতে হবে। এটা একটু ভালো করে দেখো, প্রত্যেকেই মানে মিথ্যাবাদীকে পছন্দ করে, আচ্ছা না সরি ঘৃণা করে, আর কেউ আসলে মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাহলে এভরিবডির পরিবর্তে এখানে নোবডি, আর এখানে হেটের পরিবর্তে লাইকস বসছে। এই প্রশ্নগুলো উপরে প্রতিটা প্রশ্ন আমি সলভ করে আসছি। এই প্রশ্নগুলো তোমাদেরকে আমার সলভ করানোর কোনো প্রশ্নই আসে না। যদি কোথাও তোমরা আটকাও তাহলে আমাকে নক দিবা, আমি এইগুলো প্রশ্ন সলভ করে দিব। এই প্রতিটা প্রশ্ন আমি গত দিনের ক্লাসগুলোতে সলভ করাইছি। যদি কোনো প্রশ্ন তোমরা না পারো উত্তর করতে, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি আছি এবং প্রশ্ন সলভ করাবো। এখন আসো যে একটা কোর্সের প্রমোশন করি, ঠিক আছে? এই যে মাস্টার ইংলিশ বই আছে, মাস্টার ইংলিশ বইয়ে আমাদের দুইটা কোর্স। যারা জব সিকার্স এর এক্সাম দিবে বা অনার্সে পড়তেছে তাদের জন্য মাস্টার ইংলিশের এমসিকিউ ইও টান সহ ব্যাখ্যা, এটা একটা কোর্স গ্রামারের। একটা হচ্ছে 0 থেকে বেসিক ইংলিশ কোর্স, এখানে ফ্রি, এবং প্রতিটা ক্লাস লাইভ এবং ক্লাস শেষে রেকর্ড এবং বিগত ব্যাচের ক্লাস পাবা, জুমে লাইভ ক্লাস হবে, প্র্যাকটিস শিট পাবা, ব্যাখ্যা সহ উদাহরণ পাবা। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা, শনি সোম বুধ রাত 10টার সময় ক্লাস হবে এবং 3 মাসে পুরো কোর্স শেষ হবে। এটার কোর্স ফি মাত্র 510 টাকা, ক্লাস শুরু হবে 20 আগস্টে। এটার কোর্স ফি মাত্র 510 টাকা, ক্লাস শুরু হবে 20 আগস্ট। আর একটা হইতেছে অ্যাডমিশন স্টুডেন্টের কোর্স। এইটা হচ্ছে কি, এক কোর্সেই যাদের ইংরেজিতে ভীতির নাম আতঙ্কের নাম, তারা বেসিক অ্যাডমিশন রিটেন সহ তোমরা অ্যাডমিশন ইংলিশের যে কোর্সটা পাবা, সেইটার মাত্র এখানে বেসিক অ্যাডমিশন রিটেন থাকবে। প্রথমে বেসিক শিখাবো, তারপর অ্যাডমিশন, তারপর রিটেন। তারপরে দেখো জুম লাইভে ক্লাস, ফেসবুক লাইভে ক্লাস, ক্লাস মিস করলে রেকর্ড পাবা, বিগত বছরের ক্লাস সহ অ্যাডমিশনের প্র্যাকটিস শিট পাবা এবং ব্যাখ্যা এবং উদাহরণ সহ অনুশীলন। যেসব বই পড়ানো হবে, মাস্টার ইংলিশ পড়ানো হবে, বেসিক লেকচার ইংলিশের শিট পড়ানো হবে। শনি সোম বুধ রাত 9টার সময় ক্লাস হবে। 3 মাসে সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ, এবং 50টি লাইভ ক্লাস আর 10টি রিটেন, মানে টোটাল হচ্ছে 60টি লাইভ ক্লাস হবে, ঠিক আছে? 60টি, আমরা 40টা লাইভ ক্লাসের মধ্যে এমসিকিউ শেষ করব, 20টা লাইভ ক্লাসের মধ্যে রিটেন শেষ করব, এবং কোর্স ফি মাত্র 650 টাকা।
ঠিক আছে, খুবই কম কোর্স ফি। আমি পড়াবো, বিগত 5 বছর ধরে তোমাদের মতো স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আসলে ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। জাস্ট আমার নাম্বারে ফোন দিবা। আমাদের পেজ হচ্ছে ইংলিশ সিকার্স, ঠিক আছে, আমাদের পেজ ইংলিশ সিকার্স। আমরা এই পেজেই হচ্ছে আমাদের আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত নাই, জাস্ট ইংলিশ সিকার্স লিখে সার্চ করলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারবা, পেজে মেসেজ দিলে। ঠিক আছে, ভালো থাকবা সকলেই, ধন্যবাদ সকলকে।